আকাশে তারারও মেলা। লেখিকা হাসরিফা সুলতানা জেবা। তৃতীয় অংশ। গরমের মাঝে ও সুইমিং পুলের পানিতে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে তুলি। সুইমিং পুলটা ততটা গভীর না। আকস্মিক পড়ে যাওয়ায় পানি নাকে মুখে ঢুকে বেহাল দশা মেয়েটার। তার উপর পানিটা বেশ ঠান্ডা। সারা শরীরে কাঁপুনি ধরে গেছে। দাঁতও কিরমির করছে। অথচ আদ্র তার যেন কোনো চিন্তা নেই। সে এখনও ক্রোধান্বিত দৃষ্টি নিক্ষেপ করে রেখেছে তুলির দিকে। তুলি ভীতি ও নেশাগ্রস্ত ভাব নিয়ে কাঁপতে লাগল। পুরোপুরি হুঁশ নেই, তবুও আদ্রের রাগী দৃষ্টি দেখে আত্মা বেরিয়ে যাওয়ার অবস্থা। কিছুক্ষণ তাকিয়ে থেকে আদ্র উঠে দাঁড়াল। পা বাড়াল তুলিকে ফেলেই। কাঁপতে কাঁপতে তুলি ডেকে উঠল, আমায় নিয়ে যান, ঠান্ডা লাগছে তো। পিছনে না তাকিয়ে আদ্র অসম্ভব রেগে বলে উঠল, তুই আজ সারারাত পানির মধ্যেই থাকবি। ভুলে হোক আর যেভাবে হোক আমার অপছন্দের কাজ তো তুই করেছিস। এখন আগে শাস্তি ভোগ করে নে, তারপর উঠিয়ে ও আনব, নিজের বুকেও ঢুকিয়ে রাখব। আদ্রের কথাটা শ্রবণ হতেই অভিমানে ভরে গেল তুলির মনটা। নেশার রেশ পুরোপুরি কাটেনি, তার মাঝেই অভিমান ঝেঁকে ধরেছে প্রখরভাবে। ঠোঁট উল্টে বিড়বিড় করতে লাগল, পাষাণ লোক। আমি জানতাম ডাক্তাররা পাষাণ হয়, শক্ত মনের মানুষ হয়। তাই তো মানুষের শরীরে অংশ কাটতে ও ভয় পায় না। একটুই তো খেয়েছি, তার জন্য বুঝি উনি আমাকে মেরে ফেলার ফন্দি আটবে। একবার উঠি, তারপর দেখেন আমি আপনার ধারে কাছেও যাই কিনা। তুলোর মতো নরম আমি, কিন্তু ওই পাষাণ লোকটা আমায় আরও নরম করে দিচ্ছে। এভাবে অনবরত বিড়বিড় করতে লাগল তুলি। এতক্ষণ আদ্র ছিল, তাই ভয় চুপসে ছিল। সুযোগ পেয়ে উঠতে লাগল। সামনে আদ্রকে দেখে পা পিছলে পড়ে গেল সুইমিং পুলে। এবার রাগে জেদে কেঁদেই দিল। তীক্ষ্ণ নজরে তাকালো আদ্র। গম্ভীর স্বরে কাছে আসার জন্য ডাকল। ভয় ভয় একদম কর্নার ঘেঁষে দাঁড়াল তুলি। নিজের হাতের গ্লাসটা এগিয়ে দিল আদ্র। কাপা কাপা হস্তে তুলি গ্লাসটা হাতে নিয়ে জিজ্ঞাসাসূচক চাহনি নিক্ষেপ করল আদ্রর লাল রাঙা হয়ে উঠা আখিদ্বয়ের দিকে। লেবু পানি? পুরোটা খাবে? যদি একটুও থেকে যায় তবে আমি তোমায় কাঁচা গিলে খেয়ে ফেলব। ধরফর করতে লাগল তুলির বুকটা। মন তৎক্ষণাৎ বলে উঠল, তুলি তোর ডাক্তার সাহেব রাক্ষস। তাড়াতাড়ি খেয়ে ফেলবো, নয়তো তোকে চিবিয়ে খেয়ে ফেলবে রাক্ষসটা। বিলম্ব না করে তড়িঘড়ি করে শরবত খেয়ে নিল তুলি। পরক্ষণেই চোখ মুখ খিচে নিল। ওয়াক শব্দ করতেই হাতটা টেনে দ্রুত পানি থেকে তুলে আনল আদ্র। ছাদের কিনারায় নিয়ে পিছন থেকে তুলির শরীরের লেপ্টে থাকা ভেজা শাড়ি বেদ করে মসৃণ পেটে হাতটা চেপে ধরতেই গড়গড় করে বমি করে দিল তুলি। ক্লান্ত হয়ে পিছন থেকে মাথা হেলিয়ে দিল আদ্রর বুকে। পকেট থেকে রুমাল বের করে তুলির মুখটা মুছে দিল আদ্র। অন্য হাতটা এখনো তুলির খালি পেটে স্থির। তুলির ভেজা চুলের পানিতে আদ্রর সাদা শার্টটা ভিজে যাচ্ছে। ভিতর থেকে এলোমেলো হয়ে পড়ছে আদ্র। অস্থির অনুভব হচ্ছে। তাড়াতাড়ি করে হাতটা সরিয়ে আনল পেট থেকে। বুকে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ইচ্ছে হচ্ছে তুলিকে একদম নিজের সাথে মিশিয়ে নিতে। অবাধ্য মনকে সায় না দিয়ে তুলিকে কোলে তোলে নিজের বুকে আগলে নিল। ভীষণ রাগ লাগছে মেয়েটার প্রতি, কিন্তু রাগের চেয়ে অন্যরকম অবাধ্য অনুভূতি জড়ো হচ্ছে আদ্রর মনে। তুলির ভেজা স্নিগ্ধ চেহারা ভীষণ টানছে তাকে। নিজেকে সামলানো কঠিন হয়ে পড়ছে। কোনোভাবেই ভুল করতে পারবে না সে। ক্ষণিকের একটা ভুল এত বছরের অপেক্ষার কাছে জিতে যাবে। তুচ্ছ হয়ে পড়বে বহু যন্ত্রণা সয় প্রহর গুণা সময়গুলো। চক্ষু সামনের দিকে স্থির রেখে হাঁটতে লাগল আদ্র। তুলি ঠান্ডায় আদ্রর বুকে গুটিসুটি মেরে রইল। ইডিয়ট একটা। আন্টির কাছে জোর গলায় বলেছে, আন্টি বিয়ে বাড়িতে লুঙ্গি পরলে আমার মধ্যে একটা জামাই জামাই ফিলিং আসবে। শ্বশুর বাড়িতে গিয়ে তো লুঙ্গি পরিনি, আজ না হয় আপনাদের বাড়িতেই পরব। আন্টি যদি জানতো তুই অফিস বন্ধ করতেই ভুলে যাস, তাহলে উনি তোরে লুঙ্গি দেওয়ার আগে হয়তো একশবার চিন্তা করত। করার পর আর লুঙ্গিটা দিত না।
তোরে কাছে যে কেন বিয়ে বসছিলাম? আমার মান সম্মান ও ধুলোয় মিশিয়ে দিলি। এখন কি শর্ট প্যান্ট পরেই থাকবি নাকি লুঙ্গিটাও খুঁজে আনবি অন্তু? মাথায় হাত দিয়ে কাদো কাদো স্বরে কথাগুলো বলে উঠল পায়েল। হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে তার। লুঙ্গি আঁকড়ে ধরেও জায়গাটা জায়গায় রাখতে পারল না অন্তু। লুঙ্গি কোথায় তাও জানে না বেচারা। ভাগ্যিস নিচে 3/4 প্যান্ট ছিল, নয়তো আজ নিশ্চিত পায়েল গলায় ফাঁস দিত। নিজের না অন্তুর। দাঁত কেলিয়ে সবার সাথে দাঁড়িয়ে রইল অন্তু। সাগর শব্দ করে হেসে দিল। বইন পোলাডা যে জানটা লইয়া ফিরা আইছে এইডায় তো বেশি। তুই পইরা আছস এখনো লুঙ্গি লইয়া। নিজে তো বেঁচে ফিরছে, কিন্তু তুলি? আমার তো ওর জন্য কান্না পাচ্ছে। সব দোষ তোদের। এক একটা এত অসভ্য তোরা। আজ তো রিমিকে আমি বলবো তোকে যেন বাসর ঘরে কঠিন শাস্তি দেয়। তোর ঠাই যেন মেঝেতে হয়। কটমট করে বলল পায়েল। সাগর মুখটা কাচুমাচু করে জবাব দিল। এভাবে হুমকি দেশ কেন পায়েল? তুই ভালোই তো জানস রিমির রাগকে আমি কতটা ভয় পাই। তুলির কিছুই হবে না। আদ্র ভালোবেসে শাস্তি দিবে। কথাটা বলেই হিহি করে হেসে উঠল সাগর, সাথে অন্তুও। ফুস করে একটা তপ্ত নিঃশ্বাস ছাড়ল পায়েল। আমরিন আতঙ্কিত হয়ে একপাশে দাঁড়িয়ে আছে। তার আতঙ্কের কারণ তুলির জন্য নয়, নিবিড়ের জন্য। কারণ নিবিড় অগ্নি দৃষ্টিতে তাকিয়ে তার দিকে। ছেলেটা সকাল থেকেই রাগী চোখে তাকাচ্ছে তার দিকে। আদ্রকে ছাদের সিঁড়ি বেয়ে নামতে দেখে সবাই দ্রুত পায়ে হেঁটে লুকিয়ে পড়ল। তুলিকে নিয়ে 2 তলায় এসে আদ্র তেজি কণ্ঠে বলে উঠল। লুকিয়ে কি আর পার পাবি অন্তু? লুঙ্গি সিঁড়িতে পড়ে আছে, তুলে আনিস। তোর সাথে হিসাব নিকাশ পরেই হবে। মুখটা চুপসে গেল অন্তর। এক এক করে বের হয়ে আসল সব। আদ্র কথা না বাড়িয়ে তুলি আমরিনের জন্য নির্ধারিত রুমে নিয়ে আসল তুলিকে। সবগুলো উকি দিতেই দরজাটা লাগিয়ে দিল প্রচণ্ড জোরে। আমরিন সামনে থাকায় ভয় পড়ে যেতেই নিবিড়ের বুকে গিয়ে ঠেকল। বড় বড় শ্বাস ফেলতে লাগল। কানের কাছে ধীর কণ্ঠে নিবিড় বলে উঠল, আমার বুকটা তোমার বাপের দিনের কেনা সম্পদ না। এভাবে আমার বুকে পিঠ ঠেকিয়ে নিঃশ্বাস না ফেলে সোজা হয়ে দাঁড়াও। কথাগুলো কর্ণকুহর হতেই সোজা হয়ে দাঁড়িয়ে পড়ল আমরিন। নিবিড়ের কণ্ঠে রাগের ছাপ। কিছুটা দূরে সরে আসল। রাগ হোক না হোক একটা চাপা অভিমান কাজ করছে আমরিনের মনের গহীনে। নিবিড়ের মুখে উচ্চারিত কথাগুলো হৃদয় রক্তক্ষরণ করছে। সবাই চলে যেতে নিলে হুট করে দরজা খোলার আওয়াজে থমকে গেল। আদ্র ডেকে উঠল আমরিনকে। তড়িঘড়ি করে পা ফেলে ভাইয়ের কাছে গেল আমরিন। আন্টির কাছ থেকে আরকেটা শাড়ি নিয়ে আয়। তাড়াতাড়ি ভেজা কাপড় পাল্টাতে হবে। কথাটা বলেই তুলির কাছে চলে এল আদ্র। তুলির পায়ের তলায় নিজের হাত ঘষতে লাগল। রাগের বশে মেয়েটাকে কষ্ট দিয়ে এখন দ্বিগুণ কষ্ট পাচ্ছে। পায়ে আদ্রর ছোঁয়া অনুভব করলেও কিছু বলতে ইচ্ছে করছে না তুলির। মাথাটা ভীষণ ভারী হয়ে আছে। আমরিন সুতি একটা শাড়ি হাতে নিয়ে দৌড়ে এল। দরজার কাছে এসেই থমকে গেল। চোখে ফুটে উঠল অবাকতা। একটা ছেলে কতটা ভালোবাসলে এমনটা করতে পারে? আজকাল যেখানে মানুষ নত হতেই চায় না, সেখানে তার প্রচণ্ড কঠোর ভাইটা কেমন অস্থির হয়ে পড়েছে ছোট্ট একটা মেয়ের জন্য। দরজায় টোকা দিল আমরিন। আদ্র তুলির চুল মুছে দিতে দিতে বলল, তাড়াতাড়ি আয় আমরিন। তোর ভাবির কাপড়টা পরিবর্তন করে দে। আমি বাহিরে দাঁড়াচ্ছি। দ্রুত পা চালিয়ে বাহিরে চলে গেল আদ্র। আমরিন সেথায় জমে রইল। তার ভাই কি বলল? তোর ভাবি। একরাশ ভালো লাগায় ছেয়ে গেল আমরিনের মনটা। সে তো কোনোদিনও তার চেয়ে 3 মাসের ছোট মেয়েটাকে ভাবি বলে সম্বোধন করার কথা ভাবেনি। ভাবেনি বললে ভুল হবে, এটা তো কখনো তার মনে জাগেনি। তোর ভাবি শব্দটা আমরিনের মনে অন্য ধরনের অনুভূতি জাগিয়ে তুলছে। 2 দিন পর এই পিচ্চি মেয়েটা সত্যিই তার ভাবি হবে, তবে এখন থেকে ডাকতে কি দোষ? আমরিন ঠোঁটে হাসি ফুটিয়ে বলল,
একটু কষ্ট করে উঠে দাঁড়াও ভাবি। শাড়িটা পরিয়ে দিই। তুলির পরিপূর্ণ হুঁশ না থাকলেও আমরিনের মুখে ভাবি ডাক শুনে স্তব্ধ হয়ে গেল। দুর্বল শরীর নিয়ে উঠে বসল। ঝটপট করে শাড়িটা বদলে দিতে শুরু করল আমরিন। মুখে প্রস্ফুটিত হাসি নিয়ে বলে উঠল, ভাইয়া এসব ছাইপাশ খাওয়া একদমই পছন্দ করে না, তাই রাগের চোটে থাপ্পড় মেরে দিয়েছে। আমার ভাইকে কখনো ভুল বুঝবি না দয়া করে। মানুষটা অত্যন্ত রাগী স্বভাবের হলেও তোর বেলায় নিতান্ত দুর্বল। আজকাল ভাইয়াকে দেখলে মনে হয় উনি বোধহয় তোকে ছাড়া নিঃশ্বাসটুকু ও নিতে পারবে না। নিশ্চুপ হয়ে রইল তুলি। আসলে তার কাছে সবকিছু যেন আবছা লাগছে। কিছু সময়ের ব্যাপার হলেও ঘটে যাওয়া কিছু কিছু মুহূর্ত যেন অস্পষ্ট। নেশা জাতীয় ড্রিঙ্কস খেয়ে ফেলেছে সেটা মনে আছে। আদ্রর থাপ্পড় খেয়ে টালমাটাল হয়ে পানিতে হাবুডুবু খেয়েছে, তাও চোখের পাতায় অস্পষ্ট। কিছু বলতে যেও বলতে পারছে না তুলি। শরীরটা খারাপ লাগছে। আর না পেরে বিছানায় বসে পড়ল। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজনদের ভিড়। সাগরের মাকে খুঁজতে খুঁজতে কিচেনের দরজায় এসে দাঁড়ালো আদ্র। দেখতে পেয়ে ভিতরে প্রবেশ করতেই হাসি মুখে এগিয়ে এলেন তিনি। আদ্র, তুমি কিচেনে? কিছু লাগবে বাবা? আমি কি আপনার কিচেনটা ইউজ করতে পারি আন্টি? অবশ্যই করতে পারো, কিন্তু কিছু লাগলে আমায় বলো, আমি বানিয়ে দিব। আপনার কষ্ট করতে হবে না আন্টি। আপনি অনেক কাজ করছেন সন্ধ্যা থেকেই দেখতে পাচ্ছি। ঠিক আছে, কিছু না পেলে আমায় জানাবে। সম্মতি জানিয়ে আদ্র জলদি করে ফ্রিজ থেকে দুধ বের করে চুলোয় বসিয়ে দিল। ভেজিটেবল স্যুপ বানানোর জন্য কিছু শাকসবজি বের করে নিল। 10 মিনিটে কাজ শেষ করে স্যুপ ও 1 গ্লাস দুধ নিয়ে রুমে আসল। আমরিন বসে আছে তুলির পাশে। তুলি ঘুমিয়ে পড়েছে। আদ্রকে দেখে বের হয়ে গেল আমরিন। বাহির থেকে দরজাটা চাপিয়ে গেল। তুলির মলিন চেহারাটা দেখে ক্ষত বিক্ষত হতে লাগল আদ্রর হৃৎপিণ্ড। পাশে বসে ঘুমন্ত তুলিকেই টেনে নিল নিজের বুকে। নড়ে উঠল তুলি। বহু কষ্টে চোখ দুটো মেলে চাইল আদ্রের চেহারার দিকে। আর কেটু টেনে নিজের সাথে জড়িয়ে ধরল আদ্র। দুধের গ্লাসটা মুখে ধরতেই অর্ধেকটা খেল তুলি। স্যুপটাও যত্ন করে খাইয়ে দিল আদ্র। তুলির নেশার রেশ কেটে গেলেও আদ্রর প্রতি আসক্তি গ্রাস করে নিচ্ছে তাকে। আদ্রর চোখে মুখে অস্থিরতার ছাপ তুলির ঝাপসা চোখে ভেসে উঠছে, যার দরুন ভালোবাসাময় অনুভূতির উদয় হচ্ছে তুলির বিক্ষিপ্ত মনে। দুর্বল গলায় মিনমিন করে বলল, আপনি কোথাও যাবেন না আদ্র। আমার পাশেই থাকবেন সবসময়। কথাটা শেষ করেই অচেতন মনে আদ্রর ডান হাতটা টেনে নিল তুলি। নিজের মাথা আদ্রর হাতে রেখেই পাড়ি জমাল ঘুমের দেশে। সময়ের ব্যবধানে জমে যাওয়া ক্ষণিকের কষ্টের মাঝেও মৃদু হাসি ভেসে উঠল আদ্রর ঠোঁটের কোণে। অপলকভাবে চেয়ে রইল তুলির শ্যামবর্ণ মুখশ্রীর দিকে। তুলির চোখের পাপড়িগুলো বড় বড়, যা প্রথম দেখায় আদ্রর মনে শিহরণ জাগিয়েছিল। নিজের ঠোঁটের উষ্ণ ছোঁয়া একে দিল তুলির দু চোখের পাতায়। অন্য হাত দিয়ে আঁকড়ে ধরল তুলির এক হাত। মুষ্টিমেয় নিয়ে সূক্ষ্ম একটা চুমু খেল। আমরিন রুমে ঢুকতেই নজর পড়ল তুলির মাথার নিচে থাকা আদ্রর হাতটা। ঘুমাবে না ভাইয়া? সারাদিন তো বিয়েতে ছিলে। খাটের সাথে একটু হেলান দিয়ে বসল আদ্র। তুলির যেন ঘুম না ভেঙে যায়, তাই ধীর কণ্ঠে বলল, আমি এভাবে এখানে থাকলে তোর কোনো সমস্যা নেই তো? কোনো সমস্যা নেই ভাইয়া, কিন্তু সারা রাত তোমার হাতটা এভাবে রাখলে তো কষ্ট হবে তোমার। যেই হাত আমার তুলাকে আগলে রাখতে পারবে না, সেই হাত দিয়ে আমি কি করব? সব যন্ত্রণা সহ্য করেও এই মেয়েটাকে একটুখানি সুখ দিতেও রাজি আমি। অভিভূত হল আমরিন। এত ভালোবাসতে পারে কেউ কাউকে? কই, সে তো নিবিড়কে এমন করে ভালোবাসতে পারেনি। তার ভাইয়ের মনে এত ভালোবাসা জমে আছে এই মেয়েটার জন্য। এই মুহূর্তে আমরিনের মনে হচ্ছে তুলি নামক মেয়েটা তার ভাইয়ের প্রাণভোমরা, ঠিক রূপকথার গল্পের মতো। মানুষ ভালোবাসায় কতটা দুর্বল হয়ে যায়, কতটা বেহায়া প্রকৃতির হয়ে ওঠে। নিজের অস্তিত্ব, শান্তি,
অনুভূতি সুখ নির্বিশেষে নিজেকেও বিলিয়ে দেয় অনাসয়। আচ্ছা নিবিড়, ও কি এমন করে ভালোবাসবে তাকে? বাসবে কি, বাসেই তো, তবুও তার ভাইয়ের মতো করে নয়। আদ্রর মতো কোনো প্রেমিক পুরুষ দেখা হয়নি আমরিনের। আমরিনের খুব করে বলতে ইচ্ছে করছে, তুলি তুই সার্থক, কারণ আমার ভাইকে পেয়েছিস তুই। কিছুই করিস নি, তবুও চেয়ে দেখ আমার ভাইয়া দিনকে দিন পাগল হয়ে যাচ্ছে তোর ভালোবাসায়। স্নিগ্ধ এক সকাল, রুমে শীতল বাতাস প্রবাহমান। তুলি চোখের পলক ঝাপটিয়ে ভালোভাবে মেলল। নিজের হাতটা টান দিতেই অনুভব করল হাতটা কেউ ধরে রেখেছে। স্পর্শটা তুলির অনুভবে মিশে আছে, তাই বুঝতে কষ্টকর হল না। চোখ উপরের দিক করতেই মাত্রারিক্ত চমকে গেল। কিছুটা সংকোচ নিয়ে চোখ ফিরিয়ে নিল। আদ্র তার দিকেই এক নজরে তাকিয়ে উঠে বসল তুলি। মাথার নিচে আদ্রর ছিল বুঝতে পেরেই আরেক দফা চমকে গেল। উৎকণ্ঠা কণ্ঠে জিজ্ঞেস করল, আমি আপনার হাতে মাথা রেখে ঘুমিয়েছি সারারাত? কিছু বলল না আদ্র। উঠে দাঁড়াল নিঃশব্দে। একটু ঝুঁকে তুলির ললাটে চুমু খেল আলতো করে। চুলে হাত বুলাতে বুলাতে বলল, ঘুমের ঘোরে তুমি শুধু নিজেই এলোমেলো হওনি, এলোমেলো করে দিয়েছ আমাকেও। স্তম্ভিত হয়ে বসে রইল তুলি। আদ্রের কথার মানে বুঝতে না পেরে কিছু বলতে যাবে তার আগেই আদ্র যেতে যেতে বলে উঠল, লেহেঙ্গাটা পরে তাড়াতাড়ি চলে আসো, বাসায় যেতে হবে তো। মাফ কইরা দে ভাই, আমি আর জনমেও বিয়ার আনমু না, আজ তোরে পাক্কা কথা দিলাম। ছেড়ে দে ভাই আদ্র, তোর মতো বলিষ্ঠ পোলা আমারে এমনে চেপে ধরলে পায়েল জামাই হারাইব। পায়েলের জন্যই ছাইরা দে দয়া কইরা। অন্তর পিঠ থেকে হাতটা সরিয়ে আনল আদ্র। একটু আগে এসেই হামলা চালিয়েছে বেচারা অন্তর উপর। গম্ভীর স্বরে বলল, নেক্সট টাইম যদি আর একই কাণ্ড করেছিস তাইলে পায়েল রে অন্যখানে বিয়ে দিয়ে দিমু। আরে নাকি কস, জীবনে ও করমু না। পায়েল তো একটা মাত্র বউ, আমার পরাণ পাখি। অন্তুর কথা শুনে উচ্চ শব্দে হেসে উঠল সবাই, কিন্তু তুলির মুখে হাসি নেই। একপাশে দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে। আদ্র সাগরের বাবা মার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ল। সাগর ও রিমি আসল পিছু পিছু। গাড়ির কাছে এসে হালকা হাসল রিমি। আদ্রর দিকে এক নজর চেয়ে সাগরের হাতে নিজের হাতটা রাখল। আদ্র ও তুলি দুজনকে উদ্দেশ্য করে বলে উঠল, তোদের ভালোবাসার পূর্ণতা পাওয়ার অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা। আমাদের বেশি অপেক্ষা করাবি না। কখনো তোকে কাঁদতে দেখিনি আদ্র, তবে খুব শীঘ্রই তোর চোখে আনন্দের অশ্রু দেখতে চাই। তুলিকে তোর অর্ধাঙ্গিনী হিসেবে তোর পাশে দেখতে চাই। কখনো এই মানুষটাকে ছাড়বে না তুলি, তাহলে জীবনে পস্তাবে তুমি। আদ্রকে ভালোবাসার মানুষের অভাব নেই, অথচ দেখো তুমি আগে তাকে ভালোবাসতে না, তবুও সে তোমাকেই বেছে নিয়েছে। সুখী হও তোমরা। রিমির চোখ থেকে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। সবার অগোচরেই মুছে নিল। সাগর কানের কাছে মৃদুস্বরে বলল, তোমার এক ফোঁটা অশ্রু আমায় পাহাড়সম যন্ত্রণা দিচ্ছে। সাগরের বাহু জড়িয়ে ধরল রিমি। বাকি সবাই চলে গেল বিদায় জানিয়ে। কিন্তু যাওয়ার আগে আদ্রর বলা, গোপনে সবাই স্যাক্রিফাইস করে যেতে পারে না রিমি, তুই পেরেছিস। তুই কি বুঝতে পেরেছিস এটা তোর একটা বিশেষ গুণ? এই গুণটা সবার হয় না। তোর এই গুণটা সত্যিই আমায় বিমোহিত করেছে শুরু থেকেই। এই কথাটা ভীষণ প্রশান্তিতে ছুঁয়ে দিচ্ছে রিমিকে। ভালোবাসা পাওয়া হয়নি, কিন্তু কোনো একটা কারণে ভালো লাগার জায়গায় তো ঠাঁই হয়েছে। এটা রিমির জন্য অনেক বড় পাওয়া। চুপটি করে রুমে বসে আছে তুলি। সাগরেদের বাসা থেকে আসার পর একবারও সম্মুখীন হয়নি আদ্রর। হয়নি বললে ভুল হবে, ইচ্ছে করেই যায়নি। গাড়ি থেকে নেমেও আদ্র পিছু ডেকেছিল, কিন্তু না শোনার ভান ধরে চলে এসেছে। দুপুরে নিচেও যায়নি খাবার খেতে। আসার পর থেকেই লুকিয়ে বেড়াচ্ছে আদ্রর কাছ থেকে। সন্ধ্যার প্রহর চলছে। আকাশে রক্তিম আভার মেলা। তুলির চক্ষুদয়ে আতঙ্ক বিরাজমান।
আদ্রর দু চোখে গোধূলি বেলার আকাশটার মতো রক্তিম বর্ণের ছড়াছড়ি নয়, বরং মাত্রাধিক কষ্টের ছাপ। আমার বিরুদ্ধে তোমার মনের কোণে যদি জমে থাকে অজস্র অভিমান, তবে সেটা অতি যত্ন সহকারে ভেঙে দিব আমি। সবটুকু নিঃশেষ করে দিয়ে আবারও তোমাকে ফেলব আমার প্রেমের মোহতে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে থামল আদ্র। তুলি বরাবরই নিশ্চুপ। তবে আদ্রর বলা কথাগুলো মস্তিষ্কে তরঙ্গিত হতেই হৃদয় উতালপাতাল ঢেউ গর্জে উঠছে। অনেক কিছু বলতে চেয়েও বলতে পারছে না। সবকিছু যেন গলায় আটকে যাচ্ছে। আদ্রর অসহায় দৃষ্টি মাথা নিচু করে বসে থাকা তুলিতেই নিবন্ধ। মেয়েটার অস্থিরতা চোখের দিকে না তাকিয়ে ও আদ্রর মনের কোণে দৃশ্যমান। তুলির মাঝে অভিমানের ছাপ দেখতে পাচ্ছে না, বরং দেখতে পাচ্ছে এক মুঠো অস্থিরতা, অস্বস্তি। দুপুর থেকে অভিমান ভেবে তুলির নিকট উপস্থিত হলেও এখন ব্যাপারটা অন্যরকম ঠেকেছে। আদ্রর বিচক্ষণ মস্তিষ্ক ধারণ করছে তুলি অভিমানী নয়, বরং কোনো কারণে লজ্জিত। ধীরে ধীরে নিজের হাতটা দিয়ে তুলির হাতে স্পর্শ করল। কেঁপে উঠল তুলি। চেপে ধরল আদ্রর হাতটা শক্ত করে। সকাল থেকে বিতৃষ্ণায় অশান্ত হওয়া মনটা নিমিষেই এক ফোঁটা বৃষ্টির পানির মতো ঠান্ডা ছোঁয়া পেয়ে শান্ত হয়ে গেল। প্রিয়তমের হাতটা আঁকড়ে ধরে নিজেকে লজ্জা থেকে নিবারণ করল। আদ্রর স্পর্শে আজ কোনো লজ্জা হচ্ছে না তুলির। এই হাতটা যেন তুলিকে শান্ত করার জন্য, আশ্বস্ত করার জন্য বাড়িয়ে দেওয়া হয়েছে। এমন হাতটা কিভাবে ফিরিয়ে দিবে তুলি? আঁকড়ে না ধরলে যে নিজেই ধুকে ধুকে মরবে। অন্য হাত দিয়ে তুলির থুতুনি ধরে মুখটা উপরে তুলে নিজের চক্ষুদ্বয়ে স্থাপন করল আদ্র। সুরসুর করে শীতল ঢেউ আছড়ে পড়ল আদ্রর বক্ষপিঞ্জরে প্রবলভাবে। তুলির দু গালে ছেয়ে আছে রক্তিমার গাঢ় প্রলাপ। শুকিয়ে থাকা ঠোঁটে লজ্জাতুর সরু হাসির রেখা। কি আশ্চর্য, মেয়েটা এমন রূপ ধারণ করে রেখেছে কেন? কোথায় অভিমান আর কোথায় লজ্জালু এই সৌন্দর্য? আদ্রর নিজেকে পাগল পাগল লাগছে। তুলির মুখশ্রীতে ফুটে থাকা রূপ আদ্রকে অসম যন্ত্রণা দিচ্ছে। হৃদস্পন্দন ক্ষণে ক্ষণে অস্বাভাবিক হয়ে পড়ছে। থুতুনি থেকে তড়িৎ বেগে হাতটা সরিয়ে নিল আদ্র। তুলির হাতের ভাঁজে আবদ্ধ থাকা হাতটাও ছুটিয়ে নিয়ে বড় বড় পা ফেলে চলে এল বেকনিতে। নিঃশ্বাস ক্রমশ ভারী হয়ে আসছে। অন্তর্জুড়ে থাকা অনুভূতিগুলো এলোমেলো হয়ে ঘুরে বেড়াচ্ছে। উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে বহু বিড়ম্বনা কাটিয়ে নিজেকে সামলে নিল আদ্র। গলার স্বরটা নিচু রেখে বিড়বিড় করল, তুমি আজকাল বড্ড সর্বনাশী রূপ ধারণ করছো তুলা। প্রতিমুহূর্তে পোড়াচ্ছ আমাকে তোমার প্রেমের অনলে। হতবাক হয়ে মূর্তির ন্যায় স্থির হয়ে রইল তুলি। আচমকা আদ্রর এহেন আচরণ তার মনের প্রতিটি ভাঁজে ভাঁজে বিষাদ ছড়িয়ে দিল। আদ্র কি রেগে গেল? সকাল থেকে তার সম্মুখীন না হওয়ায় কি এরূপ আচরণ? রেগে গেলে তো হাতটা আঁকড়ে ধরত না। তবে হুট করেই কি হয়ে গেল? উঠে দাঁড়াল তুলি। বেকনিতে এসে আদ্রর পাশে দাঁড়াল। কণ্ঠে দৃঢ়তা এনে প্রশ্ন করল, কি হয়েছে? চোখের পলকেই তুলিকে দেয়ালের সাথে মিশিয়ে দাঁড় করাল আদ্র। দুপাশে দু হাত রেখে তুলিকে আবদ্ধ করে নিল নিজের মাঝে। হোঁচকচিয়ে উঠল তুলি। প্রচণ্ড বেগে কেঁপে উঠল হৃৎপিণ্ড। বুকে হাতুড়ি পিটা শব্দ হতে লাগল। আদ্রর আকস্মিকভাবে করে বসা কাণ্ডগুলো তুলির অন্তরে ঝড় তুলে। শুকিয়ে যায় কণ্ঠনালী। আদ্র স্পর্শ করেনি, তবুও রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জেগে উঠছে। মানুষটা সামান্য একটু কাছে থাকলেই তুলির কাঁপুনি শুরু হয়ে যায়। ছোট্ট মনটা অনুভূতিগুলো ঠিক সামলে উঠতে পারে না। কিছুটা কঠিন স্বরে আদ্র বলে উঠল, তোমার কি হয়েছে? অভিমান তো নেই আমার প্রতি, তা তোমার চোখ দুটোই জানান দিচ্ছে। তাহলে আসার পর থেকেই আমাকে তোমার সান্নিধ্য থেকে কেন বঞ্চিত করছ? অতিশয় জোরতায় আদ্রর চোখ থেকে চোখ সরিয়ে এদিক ওদিক নজর দিতে লাগল তুলি। আদ্র তীক্ষ্ণ চোখে চেয়ে তুলির পানে। কি হলো, এদিকে তাকাও। আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচ্ছ কেন তুলা? নিশ্চুপ হয়ে কিছুটা স্থিতিশীল হল তুলি। দীর্ঘ একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগল, আসলে আদ্র। এটুকু বলে আবারও মৌনতা পালন করতে লাগল।
কপালে ভাঁজ ফেলে ভ্রু কুঁচকে তাকালো আদ্র। নিজের এক হাত দিয়ে তুলির কোমরের একপাশে হাত রেখে অত্যধিক জোরে অতি কাছে টেনে নিল। বিস্মিত হয়ে উঠল তুলি। হঠাৎ করেই আদ্রর স্পর্শ কোমরে পেয়ে শিউরে উঠল পুরো দেহ। আদ্রর বুকে হাত রেখে এক পলকে তাকিয়ে রইল নীলবর্ণের নেশা মিশ্রিত দু চোখে। থেমে গেলে কেন? দৃঢ় কণ্ঠস্বর শুনে আদ্রর চোখের নেশার রেশ কেটে গেল তুলির। নিচু স্বরে জবাব দিল, গতকাল সাগর ভাইয়াদের বাড়িতে আমি নেশার ঘোরে যা করেছি তা আজ আমরিনের কাছ থেকে জানতে পেরে আমার ভীষণ অস্বস্তি হচ্ছিল। আমি আপনার সাথে যা করেছি তার জন্য লজ্জিত আমি। লজ্জায় ভীতি আমায় ঘিরে ধরেছিল। তার জন্যই আসার পর থেকেই ঠুনকো একটা কারণে আমার থেকে লুকিয়ে বেড়াচ্ছিলে, রাইট? মাথা উপর নিচ করে হ্যাঁ বোধক বুঝাল তুলি। সাথে সাথেই তুলির দিকে ঝুঁকে পড়ল আদ্র। নাকে নাক ঘষতেই আদ্রের বুকে সজোরে আঁকড়ে ধরল তুলি। তুলির নখ বিঁধছে তবুও কোনো পরোয়া নেই আদ্রর। কপালে কপাল ঠেকিয়ে বলে উঠল, এত লজ্জা কেন তোমার? এই লজ্জা তো আমার দম নিয়েই ছাড়বে। তুমি রাগ করার বদলে লজ্জায় লুকিয়ে রইলে। রাগ কেন করব? আমি যা করেছি তা নেশার ঘোরে হোক আর চেতনায় খারাপ কাজ করেছি। তাই আমাকে শাসন করার পুরো অধিকার আপনার আছে। আপনার রাগই তো আমার মনে ভালোবাসার প্রথম অনুভূতি জাগিয়েছিল। যেদিন আপনার রাগী ফর্সা মুখটা দেখেছিলাম সেদিনই এক অজানা অনুভূতি জড়ো হয়েছিল আমার মনের কুঠিরে। কালকের কাণ্ডে অস্বস্তি পাওয়ার কিছু নেই, বরং আমি দুঃখিত। রাগ সামলাতে না পেরে তোমাকে চড় বসিয়ে দিয়েছি। আমাকে সম্পূর্ণ কথা বলতে আদ্রকে বাধা প্রদান করল তুলি। নিজের নরম হাতটা দিয়ে আদ্রর মুখে কুলু পেতে দিল। তুলির নরম হাতের ছোঁয়া ঠোঁটে পেতেই দু চোখ বুজে নিল আদ্র। তুলি আদ্রর দিকে নিষ্পলক চোখে চেয়ে বলল, আপনি কখনো ক্ষমা শব্দটা উচ্চারণ করবেন না। এতে আমি খুব কষ্ট পাব। যদি আমায় কখনো ভুলেও কষ্ট দেন তাহলে নিজের ভালোবাসা দিয়ে সবটুকু দূর করে দিবেন। টেনে নিবেন আমাকে পরম শান্তির স্থানে। ঠোঁট থেকে হাতটা টেনে নিয়ে একটা চুমু খেল আদ্র। জমে থাকা অনুভূতিগুলো আনন্দ অশ্রু হয়ে ভিড় জমাল তুলির চোখের কার্নিশে। হাতটা মুঠোয় পুড়ে নিল আদ্র। চোখের কার্নিশে জমে থাকা জল কিন্তু আমার বুকে আছড়ে পড়বে কষ্ট হয়ে। কোনোভাবেই যেন গড়িয়ে না পড়ে। অন্য হাত দিয়ে তুলি তাড়াতাড়ি করে জলটুকু গড়িয়ে পড়ার আগেই মুছে নিল। মুচকি হাসল খানিকটা। আদ্রর ঠোঁট দুটো ও প্রসারিত হল। খুব খিদে পেয়েছে তুলা। আদ্রর মলিন কণ্ঠ শুনে প্রচণ্ড অবাক হল তুলি। চোখ ছোট ছোট করে বলে উঠল, খিদে পেয়েছে মানে? দুপুরে খাননি? খাইনি। যেখানে আমার তুলা অনাহারে ভুগছে সেখানে আমি খেয়ে পেট ভরিয়ে নিব সেটা ভাবলে কি করে? বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল তুলি। কোনো কিছু না বলে আদ্রর শক্ত হাত টেনে পা বাড়াল নিচে যাওয়ার জন্য। কিন্তু থেমে যেতে হলো আদ্রর বলিষ্ঠ হাতের টানে। সম্মুখে এসে দাঁড়াতেই আদ্র ঘোর লাগা কণ্ঠে বলে উঠল, আমার তোমার কোমল ঠোঁটের স্পর্শ চাই। আদ্রের আবদারে মুহূর্তেই ক্ষণিকের জন্য হৃদস্পন্দন থেমে গেল তুলির। পা দুটো ও জমে গেল বরফের মতো। এক পা নাড়ানোর শক্তি পাচ্ছে না। লজ্জার ছাপ ফুটে উঠল মুখে। আপন মনেই উচ্চারণ করল, এভাবে কেউ বলে আদ্র? ঘন ঘন শ্বাস ফেলে অন্যদিকে তাকিয়ে কিছুক্ষণ ঠোঁট চেপে রাখল। ভীত স্বরে জিজ্ঞেস করল, কোথায় দিতে হবে? এটুকু বলেই তুলি ভারী একটা নিঃশ্বাস ছাড়ল। জিজ্ঞেস করতেই যেন তার শ্বাস আটকে যাচ্ছিল। গলাটাও কাঁপছিল। আদ্র সূক্ষ্ম হেসে বলল, তোমার ইচ্ছে। বিলম্ব করল না তুলি। দ্রুত বেগে হেঁটে এসে নিজের সবটুকু লজ্জা দূরে ঠেলে দিয়ে আদ্রর পায়ের উপর পা রাখল। পিছন থেকে দুহাতে আদ্রর গলা জড়িয়ে ধরে নাগাল না পেয়ে অভিমানী কণ্ঠে বলল, দেখতেই পাচ্ছেন আরেকটু উঁচুতে তুলতে হবে আমায়। তাহলে মুখে কেন বলতে হচ্ছে? প্রত্যুত্তর করল না আদ্র।
কোমর জড়িয়ে তুলিকে একটু উঁচু করতেই তুলি নিজের নরম ওষ্ঠদ্বয় চেপে ধরল আদ্রর কপালে। সাথে সাথেই সরিয়ে আনল না, বরং আরেকটু গভীরভাবে চুমু খেল। আদ্রর কোনো রেসপন্স নেই। ভিতরে তুফান শুরু হলেও বাহিরে শীতলতা। কোনো কথা না বলেই তুলিকে নামিয়ে দিল। তুলিও অভিশঙ্কায় নিজেকে লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। এক দৌড়ে নিচে চলে আসল। সেখানে দাঁড়িয়ে থাকলে তো জোরতায় তলিয়ে যেত। আদ্র ও নিঃশব্দে নিচে নেমে এল। নিচে আসতেই তুলির চোখ গেল ড্রয়িং রুমে। রাদিফ সাহেব ও সায়রা বেগম বসে বসে কথা বলছেন। তুলি তাদের দিকে এগিয়ে গেল। নম্র স্বরে বলল, চা খাবেন খালু? হালকা হাসলেন রাদিফ সাহেব। হাসি বজায় রেখেই বললেন, শুনেছি তোর হাতের চা দারুণ হয়। খেতাম, তবে সেটা খালু না বলে বাবা বলে সম্বোধন করলে। তীব্র অবাকতা আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল তুলিকে। বুকটাও ধুক করে উঠল। চোখে অশ্রুকনারা ভিড় জমাল। কতগুলো বছর ধরে বাবা মা ডাকতে পারে না সে। আজ রাদিফ সাহেবের মুখে বাবা ডাকতে হবে শুনে আনন্দের চেয়ে তুলির যন্ত্রণাটাই বেশি হচ্ছে। এটা সেই যন্ত্রণা নয় যেই যন্ত্রণায় তুলি ব্যথিত হবে। এটা না চেয়ে ও পেয়ে যাওয়ার যন্ত্রণা। অদ্ভুত হলেও তুলির জন্য তাই সত্য। কিছুটা ভেজা কণ্ঠে জিজ্ঞেস করল, চা খাবেন আব্বু আম্মু? দুজনেই একগাল হেসে বললেন, খাবো মা। ডাইনিং রুমে দাঁড়িয়ে সবটা দেখল আদ্র। বাবার প্রতি জমে থাকা অভিমানগুলো হালকা সরে যেতে লাগল। সেদিনের পর বাবার মুখোমুখিটাও হয় না। অভিমানে নয়, নিজের করা আচরণে অনুতপ্ত অনুভব হয়। একটাই চিন্তা ছিল রাদিফ সাহেব তুলিকে ছেলের বউরূপে মেনে নিতে পারবে কিনা। তাও আজ দূর হয়ে গেল। তুলির পিছু পিছু কিচেনে চলে আসল। তুলি খেয়াল করেনি। ফ্রিজ থেকে তরকারির বাটি বের করে ফিরতেই লাফিয়ে উঠল আচমকা আদ্রকে দেখে। বাটিটা পড়ে যেতে নিলে আদ্র তুলির হাত থেকে নিয়ে নিল। চুলার কাছে গিয়ে তরকারি অন্য একটা পাত্রে ঢেলে গরম করতে করতে বলল, বউ তুমি তোমার শ্বশুর শাশুড়ির জন্য চা বানাও, আমি খাবারগুলো গরম করে ডাইনিং টেবিলে অপেক্ষা করছি। আহা, সংসার সংসার অনুভূত হচ্ছে তুলির মনে। চমকায়নি তুলি। আর কত চমকাবে? মাত্র 3 মাস পর তো সত্যি সত্যিই বউ হয়ে যাবে। আদ্রর বউ শব্দটা মনে উদয় হতেই ঠোঁট হাসির রেখা দেখা দিল। চায়ের পানি বসিয়ে দিয়ে পলকবিহীন আদ্রর দিকে তাকিয়ে রইল। যতই দেখে ততই যেন হারিয়ে যায় আদ্রর মাঝে। তবুও মনটা ভরে না। মনের খাতাটা শূন্যই থেকে যায়। আবারও ইচ্ছে জাগে আদ্রকে দেখে শূন্যতায় ভোগা মনটা পূর্ণ করে নিতে। রাদিফ সাহেব ও সায়রা বেগমকে চা দিয়ে জলদি ডাইনিং টেবিলের কাছে আসল তুলি। আদ্র অলরেডি নিজের প্লেটে খাবার বেড়ে বসে আছে, কিন্তু মুখে তুলছে না। তুলি বুঝতে পারছে ও নিজে খেতে না বসলে আদ্র খাবে না। তাই পাশের চেয়ারে বসে প্লেটে খাবার নিতে গেলে হাত ধরে থামিয়ে দিল আদ্র। প্রশ্নসূচক দৃষ্টিতে তাকাতেই হাসোজ্জ্বল চেহারা নিয়ে আদ্র বলে উঠল, আমায় খাইয়ে দাও। তুলি সাথে সাথেই আওয়াজ করে বলে উঠল, আমি খাবো না আদ্র। খিদে তো আমার লেগেছে, তো তোমার খাওয়ার কি দরকার? আদ্রর উদ্ভট কথা শুনে থমকে গেল তুলি। তুলিকে বেশিক্ষণ থমকে থাকতে না দিয়ে আদ্র বলল, আমায় খাওয়াবে, নিজেও খাবে। বহুদিনের ইচ্ছে বউয়ের হাতে খাব। সুযোগ পেয়ে আজ ইচ্ছেটা বহুগুণ বেড়ে গেছে। প্লেটটা টেনে নিজের কাছে এনে ভাত মাখিয়ে আগে নিজে খেল। তারপর আদ্রর দিকে বাড়িয়ে দিল খাবার। তুলির হাতটা ধরে মুখে পুড়ে নিল খাবারটা আদ্র। ছোট্ট করে একটা কামড় দিল তুলির আঙ্গুলে। লজ্জায় চুপ করে রইল তুলি। কিন্তু মনে মনে বিড়বিড় করল, অসভ্য লোক। খাবার শেষ করে আদ্র ও তুলি ড্রয়িং রুমে এসে নিবিড়কে দেখে কিছুটা চমকে গেল। নিবিড় শুধু একা আসেনি, সাথে নিজের মা কেউ নিয়ে এসেছে, যিনি হাসি মুখে কথা বলতে মগ্ন সায়রা বেগমের সাথে। আদ্রকে দেখেই উঠে এল নিবিড়। হাসি মুখে বলল, আমার তোর ও আঙ্কেল আন্টির সাথে জরুরি কথা আছে আদ্র।
আদ্র কিছুটা আন্দাজ করতে পারছে নিবিড়ের ভাবভঙ্গি। নিবিড়ের মায়ের সাথে কথা বলে সোফায় বসল। তুলি পাশে দাঁড়াতেই ক্ষীণ স্বরে বলল, দাঁড়িয়ে আছো কেন? এমনি। পা দুটো ভেঙে দিব তখন এমনি এমনি দাঁড়িয়ে থাকতে পারবে? কিন্তু একটু সরে বসল আদ্র। এই সোফাটায় দুজন অনাসয়ে বসা যায়। ইতস্ত করে আদ্রের চোখ রাঙানোর সাথে না পেরে বসে পড়ল তুলি কিছুটা দূরত্ব রেখে। নিবিড়ের মায়ের নজর তুলির উপর পড়তেই বললেন, মাশাল্লাহ, তোমার হবু স্ত্রী প্রচণ্ড মায়াবী। আদ্র মাথা নত করে ফেলল তুলি। প্রশংসা শুনে ভীষণ অস্বস্তি লাগছে। লাজুক লাজুক ভাব চলে এসেছে। আদ্র হেসে জবাব দিল, ধন্যবাদ আন্টি। দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। আমরিনকে দেখছি না যে? কথাটা বলতে দেরি হলেও আমরিনের হাজির হতে দেরি হয়নি। নিজের প্রাণটা নিয়ে দৌড়ে এসেছে। দুতলা থেকে নিবিড়কে দেখেই ভয়ে আত্মা শুকিয়ে যাওয়ার উপক্রম তার। নিবিড় তার কথানুযায়ী চলেই এল। আমরিন কিভাবে সামলাবে এসব? তুলিকে বলতেও তো ভুলে গেছে বিয়ের চক্করে। নিবিড় সব বলে দিবে না তো? হাঁফাতে হাঁফাতে মায়ের কাছে এসে দাঁড়াতেই নিবিড়ের আম্মু ডেকে উঠলেন আমরিনকে। এদিকে আসো আমরিন। ওনার পাশে গিয়ে বসল আমরিন। রাদিফ সাহেব ও সায়রা বেগম বুঝতে না পারলেও আদ্র ও তুলি বুঝতে পেরেছে বিষয়টা। নিবিড় আমরিনের দিকে এক পলক চেয়ে রাদিফ সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আমি আমরিনকে বিয়ে করতে চাই আঙ্কেল। আমি ওকে ভালোবাসি। অবশ্য আমরিন একদম অজ্ঞাত এই ব্যাপারে। 2 বছর ধরে ওকে ভালোবাসি আঙ্কেল। শুধু ওর আর আমার বয়সের পার্থক্যের জন্য ভয় হতো প্রস্তাব নিয়ে আসতে। আমাকে ফিরিয়ে দিলে আমি ওকে ছাড়া নিঃশ্বাস তো ফেলব, কিন্তু সুখে থাকব না আঙ্কেল। বেঁচে থেকেও নিঃশেষ হয়ে যাব ভিতর থেকে। নিবিড়ের অকপটে ভালোবাসা জাহির করতে দেখে ভীষণ অবাক হলেন সবাই। আমরিন তো একদম বিস্মিত হয়ে আছে। নিবিড়ের অসহায় দৃষ্টি মনে দহনরূপে বিচরণ হতে লাগল। সে তো ভেবেছিল নিবিড় সব বলে দিবে, কিন্তু তার তো পুরোই উল্টো হল। নিজেকে ভাগ্যবতী মনে হচ্ছে আমরিনের। কজন ছেলে এভাবে মেয়ের বাবার কাছে এমন করে ভালোবাসার মানুষটাকে চাইতে পারে? তুলিও অবাক চোখে তাকিয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড়ের অসহায় চাহনি বলে দিচ্ছে কতটা চাই সে আমরিনকে। পাশে থাকা আদ্রর হাতটা চেপে ধরে তুলি করুণ স্বরে বলে উঠল, নিবিড় ভাইয়াকে ফিরিয়ে দিবেন না আদ্র। তুলির বলা বাক্যটাকে উপেক্ষা করে আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, বাবা ফিরিয়ে না দিলেও আমি ফিরিয়ে দিব নিবিড়। নিমিষেই চূর্ণবিচূর্ণ হয়ে গেল নিবিড়ের সবটুকু সাহস। আমরিনের চোখে সঞ্চারিত হল জল। তুলিও ছলছল নয়নজোড়া নিবন্ধ করল আদ্রর রাগান্বিত চেহারায়। রাতের আধারে একজোড়া যুগল হাতে হাত রেখে বসে আছে। কারো ঠোঁটে তৃপ্তির হাসি তো কারো ঠোঁটে লাজুকতার রেখা। আমরিনদের বাগানের দিকটায় বসে আছে নিবিড় ও আমরিন। আমরিনের হাতটা আলতো করে ধরে রেখেছে নিবিড়। খানিকক্ষণ আগেও সবকিছু এলোমেলো লাগলেও এখন আর বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নেই। আমরিনের বেশ লজ্জা লাগছে। ইস, এত লজ্জাকর পরিস্থিতি কেন সৃষ্টি হল? নিবিড়টাও কেমন বেহায়া প্রকৃতির। তার চেয়েও এক ধাপ এগিয়ে তার ভাই। কি অবলীলায় বোনকে সারা জীবনের জন্য বেঁধে দিল নিবিড় নামক ছেলেটার সাথে। ফ্ল্যাশব্যাক। তুলির ছলছল নয়নজোড়া দেখে মৃদু হাসল আদ্র। নিবিড়ের মলিন মুখের দিকে তাকিয়ে বলল, ফিরিয়ে কেন দিব জানিস? জানি। আমি অপরাধ করেছি আদ্র। বেস্ট ফ্রেন্ড হয়েও তোর কাছ থেকে লুকিয়েছি। কিন্তু আমি তোর বোনটাকে ভীষণ ভালোবাসি। আমার বোন ও তোকে ভালোবাসে, তা আমরিনের চোখের জলেই প্রতীয়মান। আদ্রর কথা শুনে আমরিন মাথা নত করে ফেলল। এতক্ষণ বিষাদ লাগলেও এখন বড় ভাইয়ের মুখে এমন কথা শুনে লজ্জা তাকে গ্রাস করে নিচ্ছে। রাদিফ সাহেব, সায়রা বেগম, ইনশিতা প্রচণ্ড অবাক আদ্রর মুখের কথা শুনে। রাদিফ সাহেবের মনটা অসম্ভব ভালো লাগায় ভরে গেল।
আদ্র শুধু সম্পর্কে ভাই হিসেবে থাকেনি, ভাইয়ের দায়িত্বটাও যথাযথ পালন করে। দু মেয়ে মুখ ফুটে কখনো ওনার কাছে কিছু না বললেও আদ্র ঠিকই দুই বোনের মনের কথাগুলো, চাওয়াগুলো অনাসয়ে বুঝে নেয়। আবদার করার আগেই পূরণ করে দেয়। আচ্ছা, আজও কি আদ্র সঠিলও বুঝতে পেরেছে? আমরিন সত্যিই নিবিড়কে পছন্দ করে, নাকি ভুল? প্রশ্নটা মনে উদয় হতেই রাদিফ সাহেব স্নেহার্দ্র স্বরে মেয়েকে প্রশ্ন করলেন, তোমার ভাইয়া কি সঠিক বুঝেছে আমরিন? বাবার আদর ভরা কণ্ঠ কর্ণপাত হতেই আমরিন মাথা নেড়ে সঠিক বুঝাল। রাদিফ সাহেব চুপ করে রইলেন। আদ্রর উপরই সিদ্ধান্ত ছেড়ে দিলেন বিনা বাক্যে। তিনি ভালো করেই জানেন বোনকে কখনো কষ্টের দিকে ঠেলে দিবে না আদ্র, বরং বোনের জন্য যা সবচেয়ে ভালো হবে তাই করবে। তাছাড়াও নিবিড়কে ছোট থেকে বড় হতে দেখেছেন তিনি। নিবিড় নিঃসন্দেহে আমরিনের জন্য একজন যোগ্য পাত্র। তবুও মেয়েদের নিয়ে প্রচণ্ড চিন্তা হয় ওনার, তাই নিজে সিদ্ধান্ত নিতেও হিমশিম খেয়ে যান। ছেলে যখন এতটা বিচক্ষণ তখন তিনি নিজের মস্তিষ্কে আর চাপ দিতে চাইছেন না। সাময়িক নীরবতা কাটিয়ে আদ্র মোলায়েম কণ্ঠে রাদিফ সাহেবকে জিজ্ঞেস করল, আপনি কি চান বাবা? ছলছল চোখে ছেলের দিকে চাইলেন রাদিফ সাহেব। দীর্ঘ সময় পর ছেলের মুখ থেকে বাবা ডাকটা শুনে দু চোখ ভরে এল তার। ঠোঁটে হাসিয়ে ফুটিয়ে বললেন, তুমি যা চাইবে তাই হবে আদ্র। ঠিক আছে বাবা। সবার মাঝে একটা ভয় কাজ করছে। আদ্র কি বলবে? সত্যিই কি ফিরিয়ে দিবে? তুলির অবস্থা তো দম আটকে যাওয়ার মতো। আদ্র আজ কেন এত কঠোর হয়ে পড়েছে একদমই বুঝতে পারছে না সে। আচ্ছা, ভাইগুলো কি বোনের বেলায় এমন কঠিন রূপ ধারণ করে? তুলির ইচ্ছে করছে আদ্রকে বলতে, আপনি যদি আজ নিবিড় ভাইয়াকে ফিরিয়ে তবে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আদ্র নিবিড়ের দিকে তাকিয়ে হালকা হাসল। সাবলীল কণ্ঠে বলল, তুই ফিরে যা নিবিড়। আর এটুকু বলে থামতেই অসহায় দৃষ্টিপাত করল নিবিড়। বুকে চিরে বেরিয়ে এল দীর্ঘশ্বাস। পলকেই হৃদয়টা জলে পুড়ে যেতে লাগল। ইচ্ছে জাগল আমরিনকে জোর করে নিজের করে নিতে। কিভাবে বাঁচবে এই মেয়েটাকে ছাড়া সে? আদ্রর কঠোরতা কোনোভাবেই মেনে নিতে পারছে না। ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে আদ্র অসমাপ্ত কথাটা শেষ করে দিল, কাজী নিয়ে তাড়াতাড়ি আসিস। এখন না ফিরলে কাজী নিয়ে আসবি কিভাবে? চমকিত নয়নে সবাই আদ্রর দিকে তাকাল। সবার ঠোঁটে ফুটে উঠল আনন্দের হাসি। আমরিন তো পুরোই স্তব্ধ হয়ে গেছে। নিবিড় উঠে এসে শক্ত করে জড়িয়ে ধরল আদ্রকে। বুকে ঘুষি বসিয়ে দিয়ে বলে উঠল, শালা, তুই তো আমাকে মেরাই ফেলছিলি। জীবনে এত কঠিন পরিস্থিতি তো মেডিকেল এক্সামেও ফেস করিনি। এত সহজে বোন দিয়ে দিব নাকি? ভাই হয়েছি অথচ একটু কঠোর হব না তা কি হয়? আজকেই তোর বোনটাকে আমার হাতে তুলে দিবি? ওর তো 18 হয়ে গেছে। কখন আবার তোর মতামত পাল্টে যায় আমার তো ভয় হচ্ছে। তুই অনুমতি দিলে আমি এখনই কাজী সাহেবকে নিয়ে আসব। আমরিন লজ্জায় চুপসে গেল। নিবিড় কি বলল এটা? আজকেই বিয়ে মানে? আদ্র কি মানবে? মানবে না। বিয়ে কি হুট করে বললেই হয়ে যায় নাকি? কিন্তু আমরিনকে ভুল প্রমাণ করে দিয়ে আদ্র বলল, নিয়ে আয়। রাদিফ সাহেব ও সম্মতি জানালেন। তুলি তো খুশিতে আত্মহারা। সায়রা বেগম আমরিনকে রুমে নিয়ে গিয়ে একটা শাড়ি পরিয়ে দিলেন। আমারিন মূর্তির মতো দাঁড়িয়ে। কি থেকে কি হয়ে যাচ্ছে? কাজী সাহেব আসতেই বিয়ের কার্য সম্পন্ন হল। তবে আমরিন এখানেই থাকবে। ইনশিতা ও আমরিন দুজনের বিয়ের অনুষ্ঠান একদিনেই হবে। তুলি যেন স্বপ্ন দেখছে। সেও আদ্রর বউ হতে চায়, তবে এমন করে নয়। খুব ইচ্ছে খুব বড় করে ওদের বিয়ের অনুষ্ঠান হবে। আদ্র বর সেজে আসবে। তুলি লাল বেনারসি পরে আদ্রর অপেক্ষার প্রহর গুনবে। আর তো কয়েক মাস। এতটা ধৈর্যহারা হতে চাই না তুলি। ভালোবাসার শুদ্ধতম প্রতীক তো অপেক্ষা। আর মাস তিনেক অপেক্ষার পর তো সুন্দর একটা মুহূর্ত পাবে দুজন।
গালে ঠোঁটের উষ্ণ স্পর্শ পেয়ে কেঁপে উঠল আমরিন। উঠে যেতে নিলে নিবিড় হ্যাচকা টানে নিজের সাথে মিশিয়ে নিল তাকে। পিঠ বুকে গিয়ে ঠেকতেই আমরিন অভিমানী কণ্ঠে বলে উঠল, আপনার বুক তো আমার বাপের কেনা সম্পদ না, তাহলে এভাবে বুকে টানছেন কেন? বিস্মিত হল নিবিড়। চাপা অভিমানটুকু বুঝতে পেরে আমরিনের শাড়ি ভেদ করে পেটে হাত রেখে নিজের আরও কাছে টেনে নিল। তৎক্ষণাৎ আমরিনের হৃৎপিণ্ডে তীব্র বেগে কিছু একটা ছুটে চলতে শুরু করল। শরীরের প্রত্যেকটা ভাঁজে ভাঁজে শুরু হল কম্পন। নিবিড়ের হাতটা ক্রমশই বিচরণ করতে লাগল পুরো পেট জুড়ে। দু চোখ বুজে ফেলল আমরিন। এই অনুভূতিগুলো তার জীবনে প্রথম। নিঃশ্বাসটাও আটকে আসছে। নিবিড়ের হাতটা চেপে ধরতেই ধীর কণ্ঠ ভেসে এল, তোমার বাপের কেনা সম্পদ না হলেও বুকটা এখন তোমার কেনা সম্পদ। চিরকাল এটা তোমারই থাকবে। কথাটা বলেই আমরিনের ঘাড়ে ঠোঁট ছোঁয়াল। এক অজানা ঘোরে ডুবে যেতে লাগল দুজন। আমরিনকে একটানে নিজের দিকে ফিরিয়ে নিল। দু চোখ এখনো বন্ধ। ফর্সা চেহারায় লজ্জার ছাপ যা নিবিড়কে টানতে লাগল অনবরত। দোষের তো কিছু নেই, আমরিন তো তার বউ। কপালে ঠোঁট ছোঁয়াতেই আমরিন খামচে ধরল নিবিড়ের হাতটা। প্রস্ফুটিত হাসি নিবিড়ের ঠোঁটে। আমরিনের তিরতির করে কাঁপতে থাকা গোলাপি ঠোঁট দুটো মুহূর্তেই বিক্ষিপ্ত করে দিল তার হৃদয়টাকে। নিজের ঠোঁট দুটো দিয়ে চেপে ধরল আমরিনের দু ঠোঁট। সাথে সাথেই ধপ করে চোখ মেলে তাকাল আমরিন। তীব্রভাবে আঁকড়ে ধরল নিবিড়ের ঘাড়ে। নিবিড় হালকা কামড় দিতেই ছিটকে সরে এল। লজ্জায় সেখানে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে চলে গেল। ভাগ্যিস কেউ দেখেনি। নিবিড় ও ঘর থেকে বেরিয়ে ভিতরে চলে এল। একটু পরই চলে যাবে। সায়রা বেগম ডিনার করা ছাড়া যেতে দিচ্ছিলেন না। হুট করে বিয়ে হলেও তিনি মেয়ের জামাই আদরে ব্যস্ত হয়ে পড়লেন। রোদের প্রখরতায় ঘেমে একাকার তুলির কলেজ ড্রেসটা। কাঠফাটা রোদের তাপে আজকাল তুলি প্রচণ্ড বিরক্ত। তার চেয়েও বেশি বিরক্ত পরীক্ষা নামক প্যারায়। কিছুই ভালো লাগছে না তার। আজ শেষ পরীক্ষা। আমরিনের সাথে দাঁড়িয়ে আছে কলেজ গেইটে। আমরিন আজ পরীক্ষা শেষে বাসায় যাবে নিবিড়কে বলেই এসেছে। তিনটা মাস কেটে গেছে বিয়ের। আর সংসারের পুরো 2টা মাস। আজ ইনশিতা ও আসবে বাসায়। গাড়িতে কিছু সমস্যা দেখা দিয়েছে, তাই ড্রাইভার ঠিক করতে নিয়ে গিয়েছেন। তপ্ত দুপুরে এভাবে দাঁড়িয়ে থাকতে আমরিনের ও ভালো লাগছে না। তুলির দিকে তাকাতেই দেখল মেয়েটা গরমে কেমন হাঁসফাঁস করছে। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ছে। কলেজে মোবাইল আনা নিষেধ হওয়ায় মোবাইলটাও আনা হয়নি, নয়তো নিবিড়কে বলতো গাড়ি পাঠাতে। টিস্যু বের করে তুলির দিকে এগিয়ে দিয়ে বলল, আজকাল তুই অল্পতেই ক্লান্ত হয়ে পড়ছিস না তুলি? কপালের ঘামটুকু মুছে তুলি নির্লিপ্ততা কণ্ঠে বলে উঠল, আমার ক্লান্তির কারণ কি বুঝতে পারছিস আমরিন? তোর ভাইটা এত খারাপ কেন? আমায় একরাশ ক্লান্ত মাখা অনুভূতি দিয়ে উদাসীন হয়ে আছেন। আমি হাঁফিয়ে উঠেছি। অবিশ্রান্ত হয়ে উঠেছে মনটা। তুলির অভিমানে ভরপুর কথা শুনে আমরিন ম্লান হাসল। মুখ খুলে কিছু বলতে নিবে তখনই একটা গাড়ি এসে থামল। দুজন চোখ ছোট করে চাইতেন গাড়ি থেকে হাসি মুখে বেরিয়ে এল সামিরা। দুজনেই এক গাল হাসল সামিরাকে দেখে। ইনশিতার বিয়ের পর থেকে সামিরার সাথে বেশ ভাব হয়েছে তুলির। সামিরাকে ভীষণ পছন্দ তার। নিজের বড় বোনের আসনে বসিয়ে ফেলেছে। সত্যি বলতে সামিরা মেয়েটাই এমন যা তার সাথে মিশে যেতে পারে অনাসয়। আদ্র মিশতে বারণ করলেও তুলির কাছে সামিরাকে ভালো লাগে। তুলির ধারণা সামিরা আদ্রকে ভালোবাসত বলেই হয়তো খারাপ কিছু করতে পারে, তাই আদ্র বারণ করে। কিন্তু তা বিশ্বাসযোগ্য মনে হয় না তুলির কাছে। সামিরা এগিয়ে এসে বলল, দুজন রোদ্দুরে দাঁড়িয়ে আছো কেন? বাসায় যাবে না? আমরিন হেসে জবাব দিল, আসলে আপু আমাদের গাড়িটা নষ্ট হয়ে গেছে। ঠিক করে আনলে তারপর যাব। আমার সাথে চলো, আমি দিয়ে আসছি। এত সময় ধরে রোদে দাঁড়িয়ে থাকলে শরীর খারাপ করবে। তুলিও কেমন দুর্বল হয়ে পড়েছে রোদে দাঁড়িয়ে থেকে।
দুজনেই সায় জানিয়ে সামিরার সাথে গাড়িতে উঠল। পুরো রাস্তা কোনো কথা বলল না তুলি। বুকটা বড্ড হাহাকার করছে আজকে। হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন যেন আদ্রকেই স্মরণ করিয়ে দিচ্ছে। যেই মানুষটা প্রতিটা নিঃশ্বাসে মিশে আছে তাকে ছাড়া নিঃশ্বাস নিতেও অসহনীয় যন্ত্রণা হচ্ছে তুলির। গাড়ি বাড়ির গেইটে আসতেই আমরিন ও তুলি নেমে পড়ল। সামিরাকে অনেকবার সাধল ভিতরে আসার জন্য, কিন্তু জরুরি কাজ থাকায় সামিরা আসেনি। তুলি বাড়িতে ঢুকেই চারদিকে চোখ বুলাল। হতাশার নিঃশ্বাস ছেড়ে সোফায় বসে পড়ল। সায়রা বেগম আমরিন ও তুলির জন্য লেবুর শরবত নিয়ে আসতেই তুলি অভিমানী কণ্ঠে বলে উঠল, তোমার ছেলে আজও আসেনি আম্মু, তাই না? না রে, তবে চলে আসবে। কিন্তু তুই যে গতকাল থেকে আমার ছেলেটার ফোনটা ধরছিস না, ও কিন্তু ভীষণ কষ্ট পাচ্ছে। কেন ধরব? তোমার ছেলে তো বিখ্যাত হার্ট সার্জন হয়ে গেছে। অন্যের হার্টের চিকিৎসা করে কি হবে? উনি তো আমার হার্টটাকেই অসুস্থ বানিয়ে দিয়েছে। আমরিন ও সায়রা বেগম হাসলেন। উনি তুলির পাশে গিয়ে বসে তুলিকে জড়িয়ে ধরলেন। মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, ছোট্ট তুলিটা আমার ছেলেটাকে এত ভালোবেসে ফেলেছে। আদ্র আসলে বকে দিব আমি, কত বড় সাহস ওর আমার মাটাকে কাঁদিয়ে অন্যের সেবা করতে লেগে পড়েছে। তুলি কাঁদতে কাঁদতে হালকা হেসে বলল, অন্যের সেবা করা তো জরুরি আম্মু, তবুও তোমার ছেলে দূরে গেলে আমার অসম্ভব কষ্ট হয়। মনে হয় কেউ ওনাকে আমার কাছ থেকে ক্যারে নিয়ে যাবেন। কেউ ক্যারে নিবে না। আর তো 5 দিন। আল্লাহ ব্যতীত তোকে আমার ছেলের কাছ থেকে কারো কেড়ে নেওয়ার সাহস নেই মা। আর না তোর কাছ থেকে কেড়ে নেওয়ার। তুলি আর আওয়াজ না করে চুপ করে রইল। 5 দিন পর ওদের বিয়ে। সময় কত তাড়াতাড়ি গড়িয়ে যায়। পিছনে ফেলে যায় কিছু বিষাদময় স্মৃতি, আবার কিছু মুগ্ধময় প্রহর। তুলির জীবনে বিষাদ ছিল যা সময়ের স্রোতে কাটিয়ে দিয়েছে আদ্র। গড়েছে তুলির মনে নিজের জন্য জায়গা। ধীরে ধীরে মিশে গেছে তুলির অস্তিত্বে। একটা দিনও না দেখে থাকতে পারে না তুলি। গতকাল ভোরে আদ্র চট্টগ্রাম গিয়েছে, তখন থেকেই মুখ ভার তুলির। আদ্রকে দেখতে না পেরে ঝেঁকে বসেছে অজস্র অভিমান। রাত 11:30 বাজে। তুলি ঘড়ির কাঁটার দিকে তাকাতেই চোখের কার্নিশ থেকে জল গড়িয়ে পড়ল। ভেবেছিল আদ্র হয়তো আজ আসবে, কিন্তু তার ভাবনা ভুল ছিল। মনের গহীনে থাকা অভিমান দ্বিগুণ হয়ে গেল। চাপা কষ্টগুলো জলে পরিণত হয়ে বালিশ ভেজাতে লাগল। তাকিয়ে থাকতে থাকতে ঘড়ির কাঁটায় যখন 11:55, তখনই চোখ লেগে এল তুলির। চোখের জলগুলো শুকিয়ে ছাপ পড়ে আছে। হঠাৎ মুখের উপর গরম উত্তাপ অনুভব করতেই সদ্য লেগে আসা চোখ মেলে তাকাল। চোখের মণিতে দৃশ্যমান হল আদ্রর হাসিমাখা উজ্জ্বল মুখটা। নিমিষেই বুকটা প্রচণ্ড গতিতে কেঁপে উঠল। কল্পনা ভেবে মুখ ফিরিয়ে নিল তুলি। তখনই নিজেকে শূন্যে অনুভূত করতেই পিলে চমকে উঠল। ভয়ে আদ্রকে আঁকড়ে ধরল শক্ত করে। চোখ মুখ কাচুমাচু করে রইল। নিজের রুমে এনে তুলিকে বিছানায় বসিয়ে দিল আদ্র। একটা কাগজ হাতে নিয়ে এসে তুলির সামনে বসল চেয়ার টেনে। দু চোখ লাল হয়ে আছে। চুলগুলো এলোমেলো। মুখ জুড়ে ক্লান্তির ছাপ। দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছে মাত্র এসেছে। মোলায়েম কণ্ঠে আদ্র উচ্চারণ করল, শুভ জন্মদিন আমার তুলা। নিমিষেই জেগে উঠা অভিমান চাপা পড়ে গেল তুলির। কেঁদে দিল শব্দ করে। কাঁদবেই না কেন? আদ্রর ক্লান্তি মাখা চেহারা, রক্তিম চোখ দুটোই বলে দিচ্ছে শুধুমাত্র তার জন্যই এত পথ পাড়ি দিয়ে এসেছে আদ্র। তুলি নিজের শরীরের সবটুকু ভর ছেড়ে দিল আদ্রর উপর। ভেজা স্বরে বলে উঠল, শুধুমাত্র সামান্য একটা মুহূর্তের জন্য এভাবে ছুটে এলেন কেন ডাক্তার সাহেব? আমার অভিমান করা নিছক ছিল। নিজেকে এত কষ্ট দিয়ে কেন আসতে গেলেন? তুমি কি জানো এই মুহূর্তটার জন্য আমি কতগুলো সময় অপেক্ষা করেছি? জানি না। জন্মদিনে আপনার থেকে আগে উইশ পাওয়াটা আমার কাছে জরুরি ছিল না। জরুরি তো আপনি এবং আপনার ভালো থাকা।
তুলির মুখটা বুক থেকে তুলে এক হাত নিয়ে গালে রাখল আদ্র। নিজের ওষ্ঠদয় দিয়ে শুষে নিল তুলির চোখের জল। মুগ্ধময় স্বরে বলল, আজ তোমার জন্মদিন, তাই আমার কাছ থেকে উপহার পাও না তুমি। কিন্তু উপহারটা তুমি আজই গ্রহণ করতে পারবে না। তুলি অবাক হয়ে তাকিয়ে আছে আদ্রর দিকে। পাশ থেকে কাগজটা আদ্র বাড়িয়ে দিল তুলির কাছে। তুলির মস্তিষ্ক কিছুই ধারণ করতে পারছে না। কি করতে চাইছে আদ্র? উপহার কি এই কাগজটা? আবার গ্রহণ করতে পারবে না, এটা কেমন কথা? কলম এগিয়ে দিতেই তুলি না পড়েই সাইন করে দিল কাগজটাতে। তারপর আদ্রর হাতে ধরিয়ে দিল। একটু ঝুঁকে তুলির কপালে কপাল ঠেকাল আদ্র। দুজনের ঠোঁটের কিঞ্চিত মাত্র দূরত্ব। নিজের মাদকতাময় চোখগুলো আদ্র স্থাপন করল তুলির ডাগর ডাগর আখিতে। কোনোভাবেই চোখ সরিয়ে নিতে পারছে না তুলি। তড়িৎ বেগে ছুটে চলেছে হৃৎপিণ্ডের হৃৎস্পন্দন। কেন সে পারে না আদ্রর মোহ উপেক্ষা করতে? আবার কেন এত ঝড় উঠে আদ্র কাছে আসলে? এই ঝড় কি সারা জীবন বয়ে যাবে অন্তর্জুড়ে? প্রশান্তির আবেশিত বাতাসে তুলির মনে প্রবলভাবে ভেসে বেড়াতে লাগল একটু একটু করে জড়ো হওয়া অনুভূতিগুলো। আদ্রর কণ্ঠস্বর শুনে ঠোঁটের কার্নিশে হাসি ফুটল। না পড়েই সাইন করে দিলে? আপনার প্রতি অগাধ বিশ্বাস আছে তো আদ্র? সবকিছু ধোঁকা দিলেও আমার অস্তিত্ব আমাকে ধোঁকা দিবে না। স্নিগ্ধ সুবাসিত হাওয়ায় ছেয়ে গেল আদ্রর হৃৎপিণ্ড। ঠোঁটে তৃপ্তির হাসি। তুলির কৃষ্ণবর্ণী চোখের মায় ডুব দিতে ইচ্ছে করছে তার। কারো সাধ্য নেই আটকে রাখার, তবুও কোনো তাড়াহুড়ো চায় না সে। গুছিয়ে শুরু করতে চায় সবকিছু। তুলির ঘাড়ের পিছনে হাত রেখে নিজের আরেকটু কাছে টেনে নিল। ঠোঁটে ছোট্ট একটা চুমু খেয়ে বলল, তুমি নিজের উপহারটা না দেখেই আমায় রিটার্ন গিফট দিয়ে দিলে তুলা। আদ্রর কথাটা তুলির কর্ণধার হয়নি। তুলি তো আদ্রর নীলাভ চোখের মাদকতায় নিজেকে হারিয়ে ফেলছে। আলতো সেই স্পর্শটা শরীরে শিহরণ জাগিয়ে তুলছে। মনটা ক্রমাগত চাইছে আরও গভীরভাবে হারিয়ে যেতে। চোখ বুঝতেই প্রচণ্ড বেগে কিছু আওয়াজ এসে ধাক্কা খেল তুলির কানে। হকচকিয়ে উঠল তুলি। চোখ মেলতেই সামনে আর আদ্রকে আবিষ্কার করল না। তুলির চোখ ছাপিয়ে জল নেমে এল। কষ্টের অশ্রু নয়। এই অশ্রুগুলো সুখময় কিছু মুহূর্তের সাক্ষী। চোখ মেলে সম্মুখে আদ্রকে আবিষ্কার না করলেও আখিদয়ে ভেসে উঠেছে পরিচিত কিছু মুখ। অতিশয় ভয় চুপসে যাওয়া মনটা নিমিষেই সতেজ হয়ে উঠল। আনন্দের জল গড়াতে লাগল মনের গহীনে। এত বড় সারপ্রাইজ তো তুলি কখনো পায়নি। আহান, ঝুমু, সায়রা বেগম, রাদিফ সাহেব, আমরিন, নিবিড়, অন্তু, পায়েল, ইনশিতা, রনক, রিমি, সাগর সবাই হাসিমুখে দাঁড়িয়ে আছে। রাদিফ সাহেবের হাতে একটা চকলেট কেক। এত রাতে সবাইকে নিজের চোখের সামনে দেখতে পেয়ে মুখে হাত চেপে কেঁদে দিল তুলি। বিশেষ করে আহান ও ঝুমুকে দেখতে পেয়ে তুলি বিস্মিত। এত রাতে এখানে ওদের উপস্থিতি সত্যিই খুবই বিস্ময়কর। আর এই বিস্ময়কর ও এত সুন্দর কাজটা কার তুলি বেশ ঠাওর করতে পারছে। আদ্র তুলির কল্পনায় ছিল না, বরং বাস্তবটাকেই যেন কল্পনার রাজ্য বানিয়ে দিয়েছে। কিন্তু যেই মানুষটা সবাইকে জড়ো করে সারপ্রাইজ দিয়েছে তুলিকে, সারা ঘরময় চোখ বুলিয়েও তুলি তার হদিস পেল না। কোথায় গেল আদ্র? এখনই তো তার সামনে ছিল। ভালোবাসার সবটুকু অনুভূতি দিয়ে তার চোখের জল শুষে নিয়েছিল। এতটুকু সময়ে কোথায় গায়েব হয়ে গেল? রাদিফ সাহেব এগিয়ে এলেন। কেকটা টেবলি রেখে তুলির মাথায় হাত বুলিয়ে বললেন, হ্যাপি বার্থডে মাই প্রিন্সেস। প্রিন্সেস শব্দটা তুলির হৃদয়ের দরজায় কড়া নাড়তে লাগল অনবরত। কতটা স্নেহ করলে নিজের মেয়ে ভাবলে একজন বাবা এই নামে ডাকতে পারে। তুলির চোখের জল আজ আর বাঁধ মানবে না। এত সুখ তো তুলি কখনো পায়নি। অতি সুখে যে মানুষ কেঁদে দেয় তুলির তার চাক্ষুষ প্রমাণ। কখনো ভাবেনি পরিবার হারিয়ে আবারও এত সুন্দর একটা পরিবার পাবে সে। কেন সবাই তাকে এত ভালোবাসে? তুলি পারবে তো আগলে রাখতে ভালোবাসাগুলো? রাদিফ সাহেবের হাতটা ধরে ডুকরে কেঁদে উঠল।
সবার মুখে মৃদু হাসি। কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আপনাদের ধন্যবাদ জানালে সেটা অপরাধ হবে। তাই ধন্যবাদ জানাবো না বাবা, বরং জেনে রাখুন আমি খুব খুব বেশি ভালোবাসি আপনাদের সবাইকে। রাদিফ সাহেব হালকা হেসে তুলির চোখের পানি মুছে দিলেন। হাতটা ধরে নিয়ে এলেন কেকের কাছে। কেকটা কাটতে বললেন। তুলি সবার দিকে এক পলক তাকিয়ে সূক্ষ্ম হাসল। কেকটা কেটে রাদিফ সাহেবকে খাওয়াল সবার আগে। রাদিফ সাহেব ও সায়রা বেগম চলে যেতেই পায়েল, রিমি, আমরিন, ইনশিতা এসে শক্ত করে জড়িয়ে ধরল তুলিকে। রিমি ও পায়েল একসাথে মুচকি হেসে বলল, শুভ জন্মদিন আদ্রর বউ। ইনশিতা আর আমরিন তুলির দুই গালে হাত রেখে বলে উঠল, শুভ জন্মদিন ভাবি। এগুলো যেন তুলির জন্য উইশ নয়, বরং এক রক্তিম লজ্জার সমারোহ। লজ্জায় থম মেরে রইল তুলি। এক এক করে সবাই উইশ করল। আহান ও ঝুমু কাছে আসতেই তুলির ঠোঁট দুটো প্রসারিত হয়ে এল। ঝুমুকে শক্ত করে জড়িয়ে ধরল। আহানের দিকে তাকিয়ে বলল, তোমাদের সবাইকে যে একত্রিত করেছে সেই মানুষটা কোথায় ভাইয়া? হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? তুলির আদ্রকে দেখার অস্থিরতা বুঝতে পেরে সবাই ফিক করে হেসে দিল। আহান কোনো জবাব না দিয়ে বাকি সব ছেলেদের নিয়ে বের হয়ে গেল। তুলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে পড়ল। সবাই তার কথায় হাসল কেন বুঝতে পারছে না সে। একটু আগেও তো আদ্র ছিল। গভীর রাতে সবাইকে জিনে পায়নি তো? ভেবেই তুলি এক নজর সবার দিকে তাকাল। চোখ গেল আমরিনের হাতে থাকা কালো একটা গাউনের দিকে। গাউনটা অসম্ভব সুন্দর। আমরিন গাউনটা এগিয়ে দিয়ে বলল, গাউনটা পরে আয় জলদি। হাতে মাত্র 10 মিনিট সময় আছে। বাকরুদ্ধ হয়ে গেল তুলি। সবাই কি পাগল হয়ে গেল? কিসের 10 মিনিট? তুলির চিৎকার করে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আমার আদ্র কোথায়? একটু আগেই তো ছিল। চোখের পলকে কোথায় উদাও হয়ে গেল? তুলিকে নড়তে না দেখে আমরিন গাউনটা হাতে ধরিয়ে দিয়ে ঠেলে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। বাকি সবাই হাসতে হাসতে নিচে চলে গেল। কে বলবে এটা গভীর রাত? এ বাড়িতে অবস্থান থাকা প্রত্যেকটা মানুষের জন্য যেন এটা খুশির রাত। আর এই খুশিতে ঘুমও যেন পালিয়ে গেছে। তুলি মাত্র কয়েক মাসেই সবার হৃদয়ে জায়গা করে নিয়েছে। গাউনটা পরে বের হয়ে আসতেই আমরিন সুন্দর করে তুলির চুলটা বেঁধে দিল। বেনুনি করে ঘাড়ের একপাশে রাখল। তুলিকে দাঁড় করিয়ে একটা কালো ফিতা দিয়ে চোখটা বেঁধে দিল। আতকে উঠল তুলি। আমরিনের হাত চেপে ধরে বলল, কি করছিস? চোখ কেন বেঁধে দিলি? মুচকি হাসল আমরিন। তুলিকে ধরে হাঁটতে হাঁটতে বলল, নিশি রাতে তোর পরীক্ষার পালা। তুলি না বুঝে একনাগারে প্রশ্ন করতে লাগল। আমরিন কোনো জবাব না দিয়ে তুলিকে বাড়ির বাহিরে নিয়ে আসল। ছেড়ে দিতেই তুলি ভয় উচ্চস্বরে ডেকে উঠল আমরিনকে। কোনো সারা শব্দ নেই আমরিনের, তবে দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। একটা হিমেল হাওয়া তুলির গা ছুঁয়ে যেতেই সারা শরীর কাটা দিয়ে উঠল। নাকে এসে লাগল চিরচেনা সুবাস। মুহূর্তেই তড়িৎ বেগে বুকের ভেতর কিছু একটা এসে ধাক্কা খেল। ঠোঁটের কার্নিশে জড়ো হল মুগ্ধময়ী হাসি। হাতড়ে হাতড়ে এক কদম এগিয়ে যেতেই দুহাত ঠেকল কারো বুকে। স্থির হয়ে পড়ল তুলি। একটুও সময় ব্যয় না করে প্রচণ্ড বেগে আছড়ে পড়ল মানুষটার বুকে। শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। কোথায় ছিলেন আপনি আদ্র? অফুরন্ত ভালোবাসায় নিমজ্জিত করে গায়েব হয়ে গেলেন। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল কেউ আমার শ্বাসরুদ্ধ করে দিয়েছিল। এভাবে হুট করে হারিয়ে যাবেন না। আমার কষ্ট হয়। প্রচণ্ড ব্যথা হয় হৃৎপিণ্ডে। নিজের সাথে গায়ের সর্বোচ্চ শক্তি দিয়ে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে নিল আদ্র। ঘাড়ে আলতো করে চুমু খেল। কানের পাতায় ঠোঁট ছুঁয়ে ধীর স্বরে বলে উঠল, এভাবে কাঁদবে না তোলা। এত রাতে এভাবে কাঁদলে মানুষ জিনভূত ভেবে ভয় পেয়ে যেতে পারে। আদ্রের রসাত্মক কণ্ঠ শুনে তুলি জোরে একটা কামড় বসিয়ে দিল আদ্রর বুকে। স্তব্ধ হয়ে গেল আদ্র। ঠোঁট দুটো এখনো তুলির কান স্পর্শ করে রেখেছে।
হৃদয়ের স্পন্দন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলিকে নিজের সাথে মিশিয়ে নেশাময় সুরে বলে উঠল, আমার বুকে তোমার দেওয়া ভালোবাসার দ্বিতীয় স্পর্শ। তুমি কি আমার বুকের ঝড়টা টের পাচ্ছ? এলোমেলো হয়ে পড়ছি আমি। অবাধ্য হয়ে পড়ছে মন। কেন এমনটা করলে এ মুহূর্তে? আদ্রর আবেগ মাখানো ভালোবাসাময় আর্তনাদ টের পেতেই অভিভূত হল তুলি। এক শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে। নেশা মিশ্রিত কথাগুলো তুলির অন্তরে ছড়িয়ে পড়ল দ্রুত বেগে। বরফের মতো গলে যাচ্ছে তুলি। আদ্রকে শক্ত করে জড়িয়ে ধরতেই চারপাশ থেকে মুখরিত হল আওয়াজ। আদ্র ও তুলি উভয়ের কানে এসে ঝংকার তুলল একটা বাক্য, আমরা কিছু দেখিনি ভাই। আমরা কিন্তু কিছু দেখি নাই। বাক্যটা কানে পৌঁছতেই দুজন দুজনকে ছেড়ে দিল। চোখ থেকে কালো কাপড়টা সরাতেই আদ্রকে দেখে অসীম মুগ্ধতা এসে গ্রাস করে নিল তুলিকে। কালো জ্যাকেটে আদ্রকে ভীষণ সুন্দর লাগছে। তুলির ইচ্ছে করছে আদ্রকে লুকিয়ে ফেলতে। এত সুন্দর হতে পারে একটা ছেলে? নিজের উপর লাল গোলাপের পাপড়ি পড়তেই ঘর থেকে বেরিয়ে এল তুলি। চারদিকে তাকিয়ে দেখল সবাই ওদের উপর গোলাপের পাপড়ি ছিটাচ্ছে। এত এত সুন্দর মুহূর্ত তো তুলি তার কোনো জন্মদিনেই পায়নি। এসব মুহূর্ত শুধুমাত্র একটা মানুষের জন্যই পেয়েছে তুলি। সারা জীবন এই মানুষটাকে পাশে চায় তার। কোনোদিনও যেন বিচ্ছেদ না আসে, এটাই আল্লাহর কাছে একটা চাওয়া তুলির। আদ্র সবাইকে তাড়া দিয়ে বাইকে উঠল। একে একে সবাই বাইকে উঠে গেল। তুলি এখনো মুগ্ধ চাহনি নিক্ষেপ করে রেখেছে আদ্রর দিকে। হাতে টান পড়তেই আদ্রর পিছনে উঠে বসল। কিন্তু গাউনটা সামলাতে বেশ বেগ পেতে হচ্ছে তার। আদ্র নেমে গাউনটা ঠিক করে দিল। উঠে বাইক স্টার্ট দিতেই বাকি সবাই স্টার্ট দিয়ে বেরিয়ে গেল। তুলির জীবনে বাইকে উঠা ও প্রথম। ভয় আদ্রর দুই বাহু জড়িয়ে চোখ বুজে আদ্রর পিঠে মুখ গুজে ফেলল তড়িঘড়ি করে। বুকটা ধরফর করতে লাগল আদ্রর। এই মেয়েটা তার হার্ট অ্যাট্যাক করিয়েই দম নিবে। আলতো হেসে বাইক চালাতে চালাতে বলল, মাথা উঠিয়ে রাতের আধারটা অনুভব করো তুলা। আমার ভয় লাগছে। যদি পড়ে যায়? আমি থাকতে কিসের ভয়? একটা আঁচড়ও লাগতে দিব না তোমার মোলায়েম দেহে। নিজে রক্তাক্ত হয়ে যাব তবুও তোমার গায়ে রক্তের দাগটুকুও লাগতে দিব না। এমন কথা শুনলে কোনো মানুষ স্বাভাবিক থাকতে পারে? তুলিও পারছে না নিজেকে স্বাভাবিক রাখতে। মনের অনুভূতিগুলো কেউ ধরে বেঁধে গুছিয়ে নিতে পারছে না। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, আপনি আর এমন করে কথা বলবেন না আদ্র। বাঁকা হাসল আদ্র। তুলির মনোভাব বুঝতে পারছে সে অনাসয়। না দেখেও দিব্যি অনুভব করতে সক্ষম হচ্ছে তুলির অস্থিরতা। সাবলীলভাবে বলল, তুলা একবার মাথা তুলো। মনে জড়ো করে নাও প্রখর অনুভূতি মেশানো এই ঘোর অমানিসাটাকে। কেমন হাতছানি দিয়ে যাচ্ছে প্রতিবার। আদ্রকে জড়িয়ে ধরে রেখেই মাথা তুলল তুলি। তীব্র বাতাসে তুলির অবাধে পড়ে থাকা চুলগুলো উড়তে লাগল। অসম্ভব রকম ভালো লাগা ছেয়ে গেল মন প্রাণ জুড়ে। বাতাসের বেগে কানে এসে যেন কেউ চুপিসারে বলে যাচ্ছে, তুই অমানিসার মাঝে ও এক মুঠো আলো। যেই আলোতে তোর ডাক্তার সাহেবের ঠোঁটের কোণে হৃদয় নাড়ানো হাসির ঝলক দেখা যাচ্ছে। আনমনেই হাসল তুলি। আদ্রর পিঠে মাথা এলিয়ে বলল, আপনি ডাক্তার হলেন কেন ডাক্তার সাহেব? তুলির অদ্ভুত প্রশ্নে ঠোঁট দুটো প্রসারিত হয়ে এল আদ্রর। এই মেয়ের উদ্ভট কথাগুলোই আরও মন কেড়ে নিয়েছে তার। এমন প্রশ্ন কেন? আপনি বাইক চালাতে পারেন। আবার আপনার চোখ দুটো ও নেশা ধরানো। দেখতেও খুব খুব বেশি হ্যান্ডসাম আপনি। আপনার নায়ক হওয়ার উচিত ছিল। ডাক্তার কেন হলেন? বাবার ইচ্ছে ছিল তাই। বিস্ময় জড়ীভূত হয়ে গেল তুলি। নরম স্বরে বলে উঠল, বাবাকে খুব ভালোবাসেন তাই না? হুম। তাহলে এভাবে অভিমান চেপে রেখেছেন কেন? আপনি জানেন বাবাও আপনাকে ভীষণ ভালোবাসে। অভিমান নয়, শুধু নিজের কাছেই নিজে লজ্জিত সেই দিনের বিহেভিয়ারের জন্য। বাবাও লজ্জিত ওনার ভুল ধারণার জন্য।
আপনি ওনার সাথে একবার ভালো করে কথা বললে দেখবেন ওনার খুব ভালো লাগবে। অবশ্যই বলবো তুলা। বাইক এসে একটা বাড়ির সামনে থামল। আদ্র নেমে তুলিকে ধরে নামাল। বাকি সবাইও দাঁড়িয়ে আছে। সবাই স্বাভাবিক থাকলেও স্বাভাবিক নেই অন্তু ও পায়েল। পায়েলের মেজাজ চওড়া। অন্তুকে যেভাবে পারছে ধুয়ে দিচ্ছে। বেচারা অন্তু চুপ করে সব শ্রবণ করে নিচ্ছে। আদ্র তুলির হাত ধরে এগিয়ে এসে পায়েলকে থামাল। কি হয়েছে পায়েল? কি আর হবে? তোর এই ফালতু ফ্রেন্ড বাইক ও ঠিকভাবে চালাতে পারে না। আমার কোমরটা শেষ। এত যত্ন করে ভালোবেসে চালিয়ে আনলাম তবুও এমন বললা বউ? আজ ভালোবাসি বলেই এত অত্যাচার সহ্য করি, নয়তো কবেই উগান্ডাতে পাড়ি জমাতাম। অন্তউর কথা শুনে সবার হেসে লুটোপুটি খাওয়ার অবস্থা। আদ্র হাসতে হাসতে বলল হয়েছে চল, আজ কিন্তু আমার বউয়ের বার্থডে। অন্তত ওর খাতিরেই ঝগড়া অন্য একদিন করিস। আপাতত মনের খাতায় লিখে রাখো। আরেক দফা হাসির রোল পড়ে গেল। গেট খুলে ভিতরে প্রবেশ করল সবাই। শহর থেকে কিছুটা দূরে বাড়িটা। বেশি বড় না, 3টা কক্ষের একতলা একটা বাড়ি। চারদিকে ফুলের সমারোহ। বাগান বাড়ি বললেও ভুল হবে না। ঘুরে ঘুরে পুরোটা বাড়ি দেখল তুলি। চোখ জুড়িয়ে গেল তার। আদ্রর হাতটা চেপে ধরে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠল, বাড়িটা কার আদ্র? তোমার ও আমার। অবাক হল তুলি। বিস্ময়ের সাথে বলল, আমাদের মানে? সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। তুলি ও আদ্র বাড়ির পেছনের দিকটায়। পেছনে থেকে তুলির পেটে 2 হাত রেখে জড়িয়ে ধরল আদ্র। হালকা কেঁপে উঠল তুলি। পেটে বিরাজমান আদ্রর হাতের উপর হাত চেপে ধরল। ছোট্ট এই বাড়িটা আমি আমাদের জন্য বানিয়েছি। মাঝে মাঝে দুজন এসে ছোট্ট একটা সংসার গড়ে যাব। রেখে যাব আমাদের ভালোবাসার হাজারো স্মৃতি। তুলির মনে উদয় হল কাগজের ব্যাপারটা। তৎক্ষণাৎ প্রশ্ন করল, কাগজগুলো কি এই বাড়ির ছিল? উহু, কাগজটা তো আমাদের সংসার জীবনে পদক্ষেপের প্রমাণ ছিল। কথাটা বোধগম্য হল না তুলির। আদ্রর কথায় রহস্য ভরপুর মনে হচ্ছে তার নিকট। মানেটা না হয় বিয়ের দিনই জেনে নিও তুলা। ব্যাগপ্যাক নিয়ে পরিপাটি হয়ে তুলি দ্রুত বেগে নিচে আসল। আহান ও ঝুমু মাত্র সবার থেকে বিদায় নিয়ে বের হচ্ছিল তখনই তুলি হাঁপাতে হাঁপাতে পিছু ডাকল। থমকে গেল আহান ও ঝুমু। তুলির হাতে ব্যাগ দেখে প্রচণ্ড অবাক হল সবাই। সায়রা বেগম কাছে এসে বিস্মিত গলায় বললেন, তুই কোথায় যাচ্ছিস তুলি? আম্মু আমি কুমিল্লা যাব আহান ভাইয়ার সাথে। এক নিঃশ্বাসে কথাটা বলে থামল তুলি। তুলির জবাব শুনে স্থবির হয়ে গেলে সায়রা বেগম। বাকি সবাইও ব্যাপক বিস্মিত। আমরিন এগিয়ে এসে বলল, পাগল হয়েছিস তুলো? 2 দিন বাদেই তোর বিয়ে। পরশু দিন গায়ে হলুদ। তুই এখন কুমিল্লা যাবি? বিয়ে বলেই তো যেতে চাচ্ছি। বিয়ের আগে একবার নিজের জন্মস্থানে যেতে চাই। উনি তো যেতে দিত না। এখন যখন সুযোগ পেয়েছি মিস করতে চাই না। আজ আর কালকের তো ব্যাপার। পরশু ঠিক সকালে আহান ভাইয়া, মামা মামি, খালা মনির সাথে চলে আসব। তোর মাথাটা খারাপ হয়ে গেছে। জ্বরের ঘোরে আবোল তাবলো বকছিস। ভাইয়াকে কিন্তু আমি বলিনি তোর জ্বর এসেছে। উনি সকাল সকাল ইমার্জেন্সি থাকায় বের হয়ে গেছেন। একবারও যদি জানতে পারেন তোর জ্বর হয়েছে কোথাও যাওয়া তো দূরের কথা ঘরবন্দি করে রাখবে। ওয়েট আমি এখনই বলছি। আমরিন ফোনটা বের করতেই তুলি খপ করে ছিনিয়ে নিল। করুণ স্বরে সবার দিকে তাকিয়ে বলে উঠল, আব্বু আম্মু আমাকে যেতে দাও প্লিজ। আমার খুব ইচ্ছে করছে একবার বাড়িতে যেতে। আমায় যেতে দাও প্লিজ। আমার জ্বর সামাল দেওয়ার অভ্যেস আছে। আমি একদম ঠিক আছি। গায়ে হলুদের দিন সকালে আমি চলে আসব। সায়রা বেগম এগিয়ে এসে কপালে হাত দিয়ে দেখলেন জ্বর কিছুটা কমেছে। সকালের দিকেই জ্বর এসেছে।
আদ্র শুনলে সব ফেলে ছুটে চলে আসবে, অস্থির হয়ে পড়বে, তাই সায়রা বেগম আর জানাননি। নিবিড় কিছু মেডিসিন দিয়েছে আর উনি যতটুকু পেরেছেন সেবা করেছেন তুলির। 1 ঘন্টা আগেও যেই মেয়েটা বিছানা থেকে উঠতে পারছিল না এখন কুমিল্লা যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। নিজের জন্মস্থানের প্রতি সবারই আলাদা টান থাকে, তুলির ক্ষেত্রেও তেমনটাই। মেয়েটার করুণ চাহনি উপেক্ষা করতে পারলেন না তিনি। আবার ছেলের জন্যও চিন্তা হচ্ছে। বাড়িতে এসে তাণ্ডব চালাবে তুলিকে দেখতে না পেলে। তবুও তিনি তুলির আবদার ফেলতে পারলেন না। গালে হাত রেখে বললেন, সাবধানে যাস। আদ্র আসলে কি করবে আমি জানি না। এখন তো তুই যাচ্ছিস, কিন্তু আদ্র আসার পর যা হবে তার জন্য কিন্তু আমি দায়ী হব না বলে দিলাম। তুলি তো খুশিতে আত্মহারা হয়ে গেল। সায়রা বেগমকে শক্ত করে জড়িয়ে ধরে বলে উঠল, অসংখ্য ধন্যবাদ আম্মু। আমি কিন্তু আবার ফিরে আসব তোমাদের মাঝে। আর এবার একদম পার্মানেন্ট হয়ে যাব তোমাদের পরিবারে। সারা জীবন তোমাদের সাথেই কাটাবো। তুই আমাদের পরিবারেরই একজন মা। এখন শুধু সুস্থভাবে ফিরে আসিস। তোর আম্মু তোর অপেক্ষায় থাকবে। আচ্ছা আম্মু। আমরিন, ইনশিতা, রাদিফ সাহেব সবাইকে বিদায় জানিয়ে তুলি গাড়িতে উঠে বসল। তখনই হাতের মোবাইলটা মৃদু শব্দ করে উঠল। স্ক্রিনে চাইতেন চক্ষুদয়ে ভেসে উঠল আদ্রর মেসেজ। তুলির মলিন চেহারায় একফোঁটা হাসির ঝলকের দেখা মিলল। উপর থেকে মেয়েটা নিজেকে যত স্ট্রং দেখায় ভিতর থেকে তার চেয়েও অধিক নরম। এই যে জ্বরে তার ভিতরটা জলে পুড়ে যাচ্ছে, তবুও উপর থেকে নিজেকে বেশ স্ট্রং জাহির করেছে সে। মেসেজটা ওপেন করে মনের কুঠিরে বাক্যগুলো তটস্থ করে নিল তুলি। আমি আজ অবিশ্রান্ত। আমার তুলার শ্যামারঙা মুখটা দেখার জন্য বড্ড তৃষ্ণার্ত আমি। ইচ্ছে করছে এখনই ছুটে যায়। আলিঙ্গন করে নেই নিজের 2 বাহুতে। ডাক্তার হয়ে খুব বড় ভুল করে ফেলেছি। সবার হার্টের সেবা করতে গিয়ে নিজের হৃৎপিণ্ডটা কে পুড়াচ্ছি। মেসেজটা পড়ে তুলি 2 চোখ বুজে সিটে মাথা এলিয়ে দিল। বাক্যগুলো তুলির হৃদয় জুড়ে অনাবিল শান্তি ছড়িয়ে দিচ্ছে। অনুভূতিগুলো গভীর হতে গভীরতম হচ্ছে। গলাটাও প্রচণ্ড পিপাসিত হয়ে উঠল। মনে পড়ে গেল জন্মদিনের সেই রাতের কথা। সেদিন হয়তো একটু বেশিই আবেগী হয়ে উঠেছিল। নিজেকে তলিয়ে দিয়েছিল আদ্রর নেশাময় চাহনিতে। সেদিন আদ্রর কথার মানে ঠাওর করতে না পারলেও তুলি অনুভবের অন্তরালে হারিয়ে যেতে লাগল। মন বলে উঠল, বিয়েটা আজই কেন হলো না? আজ হলে তো আজই এই শান্তির ছায়ায় ঘেরা বাড়িটাতে ছোট্ট একটা সংসার গড়ে ফেলতে পারতাম। সবাইকে দেখিয়ে বলতে পারতাম, এটা আমার ডাক্তার সাহেবের বানানো শুধু একটা বাড়ি নয়। এটা তো আমাদের ভালোবাসার চাদরে মোড়ানো ছোট্ট একটা ভালোবাসাময় সংসার। ঘাড়ে কোমল ঠোঁটের স্পর্শ পেতেই ভাবনার অন্তর থেকে বেরিয়ে এল তুলি। 2 চোখের পাতা এক করে পেটে বিচরণ করা আদ্রর হাতটা খামচে ধরল। শুকিয়ে কাঠ হয়ে যাওয়া কণ্ঠে অস্ফুট স্বরে ডেকে উঠল, ডাক্তার সাহেব। হু। আপনি আমার হৃদয়ের সুবাসিত ফুল। যেই ফুলের সুবাসে আমার মন অবাধ্য হয়ে পড়ে প্রতিবার। প্রাণপণে ছুটে যায় সুবাসিত সেই ফুলকে একবার শুধু একটি বার অনুভবে ছোঁয়ার আশায়। প্রেমময় বাক্যগুলো নিজের অজান্তেই গড়গড় করে বলে বসল তুলি। রোবটের মতো দাঁড়িয়ে আছে আদ্র। তুলির পেটে রাখা হাত দুটোও ঢিল হয়ে এসেছে। অনুভূতিগুলো নিমিষেই যেন থমকে গেল। আদ্রর কোনো রেসপন্স না পেয়ে তুলি লজ্জায় চুপসে গেল। এতক্ষণে বুঝতে পারল অতিরিক্ত আবেগে আর ভালোবাসায় সিক্ত হওয়ায় কেমন কথা বলে বসেছে। ধীরে ধীরে আদ্রর দিকে ঘুরে তাকাতেই চাঁদের আলোয় চোখে পড়ল আদ্রর ঠোঁটের কোণে ফুটে থাকা মুগ্ধময় হাসিটা। একদম স্থির অথচ অধরে হাসি। ঢুক গিলল তুলি। এই হাসি তুলির অনলে পুরানো হৃদয়কেও শান্তি দিতে সক্ষম। মাঝে মাঝে তুলির মনে হয়, তুলি যদি জীবনে সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও থাকে তখন আদ্রর মুখের হাসিটা যেন তাকে এক রাস প্রশান্তি এনে দিবে। মুহূর্তের মধ্যে গুড়িয়ে দিবে, নিঃশেষ করে দিবে সবটুকু কষ্ট। আদ্রর জ্যাকেটে খামচে ধরে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল তুলি।
কোনো হেলদোল নেই আদ্রর। এবার বেশ সংশয়ে ভুগছে তুলি। কথাটা কেমন প্রভাব বিস্তার করেছে আদ্রর মনে সঠিক বুঝতে পারছে না সে। জ্যাকেট থেকে দুহাত কিছুটা ঢিল করতেই চেপে ধরল আদ্র। তুলির গালে ভালোবাসার আলতো ছোঁয়া একে দিল অতি সন্তর্পণে। অতিশয় মোলায়েম কণ্ঠে বলল, আমি যদি তোমার জীবনের সুবাসিত ফুল হয় তবে তুমি তো আমার পরিচর্যাকারী, যার পরিচর্যাবিহীন মূর্ছে যাব আমি। নিঃশেষ হয়ে ঝরে যাবে আমার অস্তিত্ব। শ্রুতিমধুর কথাগুলো কর্ণকুহর হতেই তুলি দ্রুত বেগে মাথা গুজে দিল আদ্রর বুকে। ধরা গলায় বলে উঠল, আমার সবটুকু দিয়ে আগলে রাখব আপনাকে। কখনো ঝরে পড়তে দিব না। কখনো কেউ আপনার কাছ থেকে আমাকে সরাতে পারবে না। তুমি চাইলেও আমি সরতে দিব না। খুন করে ফেলব একদম। বহু বছর বাঁচার ইচ্ছে আমার তোমার সাথে। নিস্তব্ধ অনুভূতি নিয়ে নিশ্চুপ হয়ে রইল তুলি। খুন হতেও রাজি সে আদ্রর হাতে, কারণ আদ্রকে ছাড়া যে সে নিজেই বিলীন হয়ে যাবে। চোখ বুজে আদ্রর হৃদস্পন্দন অনুভবে মত্ত হয়ে পড়ল। আচমকা হাতে টান পড়তেই নড়ে উঠল তুলি। চোখ মেলে তাকাতেই দেখল ঝুমুর ঠোঁট নাড়ানো। কিছু হয়তো বলছে, কিন্তু ভাবনায় এতটাই বিভোর ছিল তুলি কিছুই শুনেনি। গাড়িও কখন থেমেছে সেই খেয়ালও নেই। ভালো করে উঠে বসতেই ঝুমু বলে উঠল, ঠিক আছো তুলি? ঠিক আছি ভাবি। কিছু বলছিলে? হুম। তোমার ভাইয়া বলছিল কিছু খাবে কিনা? পানি। পানি খাবো ভাবি। আচ্ছা, পানি নিয়ে আসতে বলেছি আমি। আর কিছু খাবে না? আহান বাহিরে দাঁড়িয়ে আছে। আর কিছু লাগবে না ভাবি। আর কিছু না বলে বাহিরের দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রকে সামান্য সময়ের ব্যবধানেই খুব মিস করছে মেয়েটা। ইচ্ছে করছে ফিরে যেতে। আবার ইচ্ছে করছে একটা দিন কুমিল্লায় কাটাতে। বিড়বিড় করে বলল, আমি আপনার টানে আবারও ফিরে আসব আদ্র। আবারও ফিরে আসব আপনার ভালোবাসা পাওয়ার লোভে। রোগী দেখা শেষ করে তড়িঘড়ি করে মোবাইলটা পকেটে ঢুকিয়ে হসপিটাল থেকে বেরিয়ে এল আদ্র। মেজাজ তুঙ্গে উঠে আছে তার। বুকের বা পাশটায় আজ মৃদু ব্যথা করছে। মনটা কেমন শূন্য শূন্য হয়ে আছে। তার বিশেষ কারণ হল সকাল থেকে তুলিকে দেখতে না পারাটা। মেয়েটার বাচ্চা বাচ্চা কণ্ঠস্বরটাও আজ শুনেনি সে। ভীষণ বিরক্তি লাগছে তার নিজের পেশার উপর। সকালেই বেরিয়ে এসেছে। ওটি শেষ করে রোগী দেখা কমপ্লিট করে মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলল। অজস্র ক্লান্তি ভর করে রেখেছে। আদ্রর এই ক্লান্তিগুলো তুলিকে এক নজর দেখলেই যেন সেরে যাবে। গাড়িতে উঠতে নিলেই কোথা থেকে সামিরা দৌড়ে এসে উপস্থিত হল। ভ্রু কুঁচকে তাকালো আদ্র। সামিরা হালকা হেসে বলল, কেমন আছো আদ্র? এখন এসব বলার সময় নেই আমার হাতে। সোজাসাপটা জবাব দিয়ে গাড়িতে উঠে বসল আদ্র। সাথে সাথেই সামিরা পাশের সিটে উঠে বসল। প্রচণ্ড অবাক হল আদ্র। রক্তিম হয়ে আসল দু চোখ। দাঁতে দাঁত চেপে বলল, এগুলো কেমন ফাজলামি? তুই আমার গাড়িতে কেন উঠেছিস? আসলে তোমাদের বাসায় যাব ভাবিকে দেখতে। হসপিটালে এক ফ্রেন্ডের সাথে এসেছিলাম। তোমাকে দেখে ভাবলাম তোমার সাথেই চলে যায়। চোখ বুজে রাগটাকে কিছুটা দমিয়ে নিল আদ্র। কোনো কথা না বলে গাড়ি স্টার্ট দিল। সামিরা ও কিছু না বলে সারা রাস্তা চুপ করে থাকল। গাড়ি থেকে নেমে হনহন করে বাড়িতে ঢুকে গেল আদ্র। দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে তুলির রুমের সামনে আসল। সায়রা বেগম ভীত মন নিয়ে পিছু পিছু আসলেন। রুমে ঢুকে চারদিকে চোখ বুলিয়ে তুলিকে কোথাও পেল না আদ্র। বেকনিতেও নেই। ওয়াশরুমের দরজা ও বাইরে থেকে লাগানো। তার মানে তুলি ওয়াশরুমেও নেই। তরতর করে তুলিকে দেখার তৃষ্ণা বেড়ে গেল আদ্রর। বুকের যন্ত্রণাটাও প্রখর হতে লাগল। সায়রা বেগমের দিকে ঘুরে কিছু জিজ্ঞেস করতে যাবে তখনই চোখ গেল দেয়ালে টেপ দিয়ে আটকে রাখা সাদা চিরকুটের দিকে, যাতে তুলির স্পষ্ট সুন্দর হাতের লেখা। প্রথমেই আমি দুঃখিত ডাক্তার সাহেব। আপনি তো যেতে দিতেন না, তাই না বলেই চলে গেলাম।
আজ নিয়ে মাত্র 2 দিন থাকব। চেপে রাখা রাগ তীব্র আকার ধারণ করল আদ্রর। চিরকুটটা হাতে নিয়ে দুমড়ে মুচড়ে ফেলে দিল। সায়রা বেগমের দিকে না তাকিয়েই চলে গেল নিজের রুমে। দরজা বন্ধ করে বিছানায় বসে নিজের 2 হাত দিয়ে মাথার চুল মুষ্টিবদ্ধ করে নিল। যার কাছে ছুটে এল চোখের তৃষ্ণা মেটাতে সেই গায়েব। হাতের কাছের ফ্লাওয়ার বাজটা খুব জোরে দেয়াল বরাবর মেরে দিল, যা প্রচণ্ড আওয়াজ তুলে খণ্ড খণ্ড হয়ে পড়ে রইল ফ্লোরে। পকেট থেকে মোবাইল বের করে তুলিকে কল দিতেই ফোন বন্ধ পেল। চরচর করে রাগ চেপে বসল মাথায়। নিজেকে এলোমেলো লাগছে আদ্রর। ক্লান্তি, রাগ সব মিলিয়ে বিতৃষ্ণায় ছেয়ে গেছে মনটা। দক্ষিণা হাওয়ার তালে তালে তুলির চুলগুলো অবাধে উড়ছে। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে আছে অনেকক্ষণ যাবৎ। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে। প্রখর রোদ্দুরের তাপের অস্তিত্বও বিলীন হয়ে গেছে। আকাশের দিকে তাকিয়ে থেকে কল্পনায় আঁকছে আদ্রর হাস্যোজ্জ্বল চেহারাটাকে। মনে পড়ে যাচ্ছে আদ্রর প্রথম দিনের বলা সেই কথাটা। আজকাল তার কাছে তুলি নামের চেয়ে তুলা নামটাই বিশেষ পছন্দ। মাত্র কয়েক ঘন্টা অতিবাহিত হয়েছে, কিন্তু এখনই তুলির দম বন্ধ হয়ে আসছে আদ্রকে ছাড়া। নিজেকে শূন্য শূন্য লাগছে। মনে হচ্ছে এই বুঝি নিঃশ্বাসটুকু সঙ্গ ছেড়ে দিবে। কোনোমতে রাতটা পার করে ফিরে যাবে তুলি। মোবাইলটা চার্জ না থাকায় বন্ধ ছিল। অন করে আদ্রর নাম্বারে কল দিতেই ফোন বন্ধ পেল। ফের কল দিতেই আবারও বন্ধ পেল। আদ্র রাগ করেনি তো? আমি বোধহয় ভুল করে ফেলেছি। কেন যে টানে টানে চলে এলাম? আর যাদের জন্য আসলাম তারা ফিরেও তাকাল না। কথাগুলো ভেবেই হতাশার দীর্ঘ একটা শ্বাস বের হয়ে আসল বুক চিরে। এসেই মামার বাড়িতে গিয়েছিল তুলি। মামা হাসিমুখে কথা বললেও দূর দূর করে দিয়েছেন মামি। আহানের কাছ থেকে জানতে পারল এতদিন সব খরচ সবকিছুর দায়িত্ব আদ্র বহন করেছে। তুলির মামা 1 টাকাও খরচ করেননি তুলিকে ঢাকা পাঠানোর পর। নিজের পাওনা থাকা সত্ত্বেও তুলি কিছু বলতে পারেনি। বলবেই বা কিভাবে? এই মানুষগুলোও তো তার আপনজন। 1 টাকাও চায় না তুলির। তার জীবনের সব চাওয়া তো আদ্রকে ঘিরেই। কাঁধে কারো স্পর্শ পেয়ে গড়িয়ে পড়া জলটুকু মুছে নিল তুলি। পিছন ফিরে ঝুমুকে দেখতে পেয়েই বলে উঠল, আমি তো সেই কখন থেকেই রেডি হয়ে ছাদে দাঁড়িয়ে বাতাস খাচ্ছিলাম। এতক্ষণ লাগলো তোমার? তুলির কথায় মৃদু হাসল ঝুমু। গালে হাত রেখে বলল, চলো। রাত 11টা বাজে। আহানের রুমে ঝুমু ও খালা মনির সাথে আড্ডা দিতে ভীষণ ব্যস্ত ছিল তুলি। আড্ডার কেন্দ্রবিন্দু ছিল আদ্র ও তার পরিবার। সবার সম্পর্কে নতুন করে বলতে বলতে হাঁপিয়ে উঠেছে। ওনারা চিনলেও আদ্রর পরিবারকে নতুন করে উপস্থাপন করল। আদ্রর কথা বলতে গিয়ে মনে ভীষণ ভালো লাগা, লজ্জা দুটোই করছিল, যার প্রভাব এখনও বর্তমান। বুকটাও হাহাকার করছে। এই নিশি রাতেই ছুটে যেতে মন চাইছে আদ্রর কাছে। কাল সকালেই বেরিয়ে পড়বে ঢাকার উদ্দেশ্যে। চাপানো দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই অন্ধকারের মাঝে হারিয়ে গেল তুলি। হাতড়ে হাতড়ে লাইট অন করতেই নিলে কেউ প্রচণ্ড জোরে চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিল। ধুক করে উঠল তুলির বুকটা। ভয় চিল্লাতে নিলে মুখে চেপে ধরল অজ্ঞাত ব্যক্তি। হৃৎস্পন্দন থেমে যাওয়ার উপক্রম তুলির। বুকের ধরফরানি বেড়ে গেল বহুগুণ। নিজেকে ছাড়ানোর প্রাণপণ চেষ্টা করতেই তীব্র ধাক্কা অনুভব করল। তাল সামলাতে না পেরে ছিটকে পড়ল বিছানায়। বাতাসে জানালার পর্দা এলোমেলো হতেই রুমে এসে চাঁদের মৃদু আলো প্রবেশ করল। পিলে চমকে উঠল তুলির। কেউ তোর জন্য পাগল হয়ে যাবে সেটা দেখে তুই স্বস্তির নিঃশ্বাস ফেলবি, তাই না? কারো গলায় ফাঁস লাগিয়ে তুই মুক্ত পাখির মতো ডানা মেলে উড়ে বেড়াবি? তোর ডানা আজ ছাঁটাই করেই ছাড়ব। কথাগুলো বলেই সম্মুখে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা তুলির উপর ঝুঁকে পড়ল। ভয় কাচুমাচু করে মুখ ঘুরিয়ে নিল তুলি। নিজের উপর ভারী কিছু অনুভব না করতে পেরে আস্তে আস্তে মুখ ফিরিয়ে দেখল আদ্র একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে।
আদ্রকে নিজের খুব নিকটে আবিষ্কার করলেও দুজনের মাঝে দূরত্ব রয়েছে কিছুটা। আদ্র বিছানায় তুলির দুপাশে হাত রেখে অগ্নি চোখে তাকিয়ে। ফর্সা চেহারাটায় লাল আভা স্পষ্ট, যা চাঁদের মৃদু আলোয় দিব্যি চক্ষুগোচর হচ্ছে তুলির। তুলি স্বপ্নেও ভাবেনি আদ্র চলে আসবে এখানে। আসল তো আসল, তাও এভাবে ভয়ার্ত রূপ ধারণ করে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল তুলির। বুকের দরফরানি বাড়তে লাগল ক্রমাগত। অস্বাভাবিক হৃৎস্পন্দনের শব্দ, হয়তো আদ্রর কর্ণপাত হচ্ছে অনাসয়ে। আদ্র কাছে এসেছে, কিন্তু কখনো এমন করে তো কাছে আসেনি। তুলির মনে হচ্ছে এই বুঝি আদ্র নিজের সবটুকু ভার ছেড়ে দিবে তার উপর, আর হৃৎস্পন্দনও থেমে যাবে সাথে সাথেই। অগোছালো অনুভূতি, হৃদয়ের অনবরত কম্পন মিলিয়ে বেসামাল হয়ে পড়ছে তুলি। আদ্রর রক্তিম বর্ণ ধারণ করা নীলাভ দু চোখ স্থির তুলির ভয়ার্ত চেহারায়। হয়তো তৃষ্ণার্ত দু চোখ তাদের তৃষ্ণা মেটাতে ব্যস্ত। মাথায় চেপে থাকা রাগটাও পাল্লা দিয়ে বেড়ে চলেছে। কেন তুলি না বলে চলে এল? কেন সারাটা দিন ধরে তার স্নিগ্ধ চেহারাটা দেখা থেকে বঞ্চিত করল? কেন বুকের বা পাশটায় ব্যথার সৃষ্ট করল? কোনোভাবেই নিজেকে শান্ত করতে পারছে না আদ্র। তুলির আরেকটু কাছে যেতেই আতকে উঠল তুলি। কাপা কাপা কণ্ঠে বলে উঠল, কি করছেন আদ্র? তুই এত সাহস কোথায় পেয়েছিস তুলা? ভালোবাসা পেয়ে আমার হাতের থাপ্পড়ের কথা ভুলে গেলি? কি বলেছিলাম তোকে? বলিনি তুই একটুও দূরে যেতে চাইলে আমি একদম খুন করে ফেলব? আদ্রর অগ্নি ঝরা চোখের দিকে তাকিয়ে তুলি আমতা আমতা করে বলল। আমার মনটা আসার জন্য ছটফট করছিল আদ্র। আপনি না করতেন তাই না বলে চলে এসেছি। আমি কাল সকালেই আবার ব্যাক করতাম। মেজাজ আরও গরম হয়ে এল আদ্রর। তুলির উপর থেকে উঠে বসে একটানে তুলিকে নিজের বুকে এনে ফেলল। নাকে হালকা ব্যথা পেয়ে আহ করে উঠল তুলি। আদ্রর জ্যাকেটে খামচে ধরল নিজেকে সামলানোর জন্য। সাথে সাথেই জ্যাকেট থেকে হাত দুটো টেনে ছুটিয়ে নিল আদ্র। দুই বাহুতে শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলে উঠল, আমি মরে গেলে তুই ব্যাক করতি? তোর মন আমার জন্য ছটফট করেনি? কয়েক ঘন্টায় পাগল বানিয়ে ছেড়ে দিয়েছিস। তোকে ছাড়া শ্বাস নেওয়াটাও দায় হয়ে পড়ছিল। নিজেকে বাঁচানোর জন্য, হৃৎপিণ্ডের একটু ব্যথা কমানোর জন্য ছুটে এসেছি তোর কাছে। আমার বুকের বা পাশটায় হাত রেখে দেখ কতটা যন্ত্রণা হচ্ছিল আমার। আমার স্পন্দনগুলো কেমন দ্রুত গতিতে ছুটে চলেছে। তুলির হাতটা টেনে বুকের বা পাশে রাখল আদ্র। নিমিষেই ধুক করে উঠল তুলির বুকটা। আবেশে বুজে এল দু চোখ। চোখের পাপড়িগুলো ভিজে গেল পানিতে। একটা ম্যাচুরিটি সম্পন্ন মানুষ এতটা ডেসপারেট হতে পারে? কাউকে এক পলক দেখার জন্য, চোখের তৃষ্ণা মেটানোর জন্য এভাবে ছুটে আসতে পারে? ভালোবাসায় এতটা ধৈর্য হারা হতে পারে? ছেলেটা কি সত্যিই তুলির ডাক্তার সাহেব? কোথায় গেল আজ তার ডাক্তার সাহেবের ধৈর্য শক্তি? এই মুহূর্তে তুলির মনে পড়ছে সেদিনের কথাটা, যেই রাতে সিলেট থেকে ফিরে এসেছিল ওরা। আদ্র বুকে জড়িয়ে নিয়ে বলেছিল পৃথিবীর যেই প্রান্তেই থাকুক না কেন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য হলেও ছুটে আসবে তার কাছে। সত্যিই এসেছে। তুলির বুক জুড়ে অসহনীয় পীড়া অনুভব করতে লাগল। মাথা গুজে নিশ্চুপ হয়ে রইল আদ্রর বুকে। আদ্রর বুকে হাতটা এখনো স্থির। তুলির শরীরের গরম উত্তাপ পেতেই আদ্র স্তম্ভিত হয়ে গেল। হৃদয়ের ব্যথাটা পলকেই বেড়ে গেল। সেই সাথে বুকটা হাহাকার করে উঠল। তুলিকে বুক থেকে উঠিয়ে অস্থিরতা নিয়ে বলল, জ্বর কখন এসেছে? তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। এই তুলা, জ্বর কখন এসেছে? নিশ্চুপ তুলি। আদ্রর অস্থিরতা দেখে তার বুকটা বেগতিক ধুকপুক করছে। কি জবাব দিবে বুঝতে পারছে না। সকাল থেকে জ্বর জানলে আদ্র তো মেরাই ফেলবে। হয়তো নিজে কষ্টে জর্জরিত হয়ে পড়বে। তুলিকে নিশ্চুপ দেখে আদ্র হাতটা ধরে রাগান্বিত কণ্ঠে বলে উঠল, এই মেয়ে কথা বলছিস না কেন? তোর শরীরের উত্তাপ আমার মনটাকে পুড়িয়ে দিচ্ছে।
চুপ থেকে আমায় আর কষ্ট দিস না তুলি। টলটল চোখ আদ্রর মলিন চেহারায় নিবন্ধ করল তুলি। সামান্য জ্বরে আদ্রর এত কষ্ট হচ্ছে, এতটা পাগলামি করছে, যদি না আর ভাবতে পারছে না। যেভাবেই হোক আদ্রকে শান্ত করতে হবে। আদ্রর এক হাত নিজের দুহাতে পুড়ে নিল তুলি। ধরা গলায় বলল, আপনি অস্থির হবেন না ডাক্তার সাহেব। সামান্য একটু জ্বর সকাল থেকে। আমি ঠিক আছি। ডাক্তার তুই নাকি আমি? আর সকাল থেকে জ্বর, তারপরও তুই অসুস্থ শরীর নিয়ে চলে এলি? এত শখ তোর এখানে থাকার? ঠিক আছে থাক, কখনো আর তুই ঢাকা যাবি না। আমাকে ছেড়ে থাকতে চেয়েছিস তো থাক এখানে। কঠোর স্বরে কথাগুলো বলে তুলিকে ছাড়িয়ে উঠে পড়ল আদ্র। ভীষণ রাগ হচ্ছে তার তুলির উপর। ভিতরটা পুড়ে যাচ্ছে মেয়েটার জন্য। পা বাড়িয়ে চলে গেল রুম থেকে। তুলি হতবিহব্বল হয়ে বসে রইল বিছানায়। নিঃশব্দে গড়িয়ে পড়ছে জল। সত্যি সত্যি আদ্র তাকে ফেলে চলে গেল? আর কি নিবে না? কষ্ট হচ্ছে তার খুব। কেন আসতে গেল এখানে? আদ্র ভীষণ কষ্ট পেয়েছে তা ঠিক বুঝতে পারছে। দুর্বল শরীর নিয়ে কোনোমতে উঠে দাঁড়াল। জ্বরটা হুট করেই বেড়ে গেছে। হাতের দিকে তাকিয়ে দেখল হাতটাও খানিকটা ফুলে গেছে ও ব্যথা করছে। এক কদম বাড়াতেই মাথা ঘুরে পড়ে যেতে নিলে আঁকড়ে ধরল কেউ। ঝাপসা চোখে চাইতেন আদ্রর চেহারাটা ভেসে উঠল। তুলির ঠোঁটের কোণে ফুটে উঠল সূক্ষ্ম হাসি। আদ্র তাড়াতাড়ি করে তুলিকে কোলে নিয়ে পা বাড়াল রুমের বাহিরে। আহান দাঁড়িয়ে রুমের সামনে। আতঙ্কিত কণ্ঠে বলল, তুলির কি হয়েছে ভাই? আমি তুলিকে নিয়ে যাচ্ছি আহান। খালা মণিকে জানিয়ে দিস। এত রাতে? আজ থেকে যাও। না, এমনিতেই অনেক দেরি করে ফেলেছি। আজকেই চলে যাব। আদ্রর মুখের উপর আর কোনো কথা বলার সাহস পেল না আহান। পিছু পিছু এল গাড়ি পর্যন্ত। তুলি সব শুনলেও চুপ করে আছে আদ্রর বুকে মাথা রেখে। এখন তুলি কিছু বললেই রাগটা আরও বেড়ে যাবে আদ্রর, তাই সে চুপচাপ। গাড়িতে বসিয়ে দিয়ে আদ্রও উঠে পড়ল। গাড়ি স্টার্ট দিয়ে নিজের এক হাত দিয়ে তুলিকে কাছে এনে বাহুতে আবদ্ধ করল। তুলি মলিন কণ্ঠে বলে উঠল, এভাবে আপনার কষ্ট হবে তো আদ্র? তুই যেই কষ্ট দিয়েছিস তার কাছে এই কষ্টটা খুবই নিছক। কেঁপে উঠল তুলির মনটা। একটা বার আদ্রকে বলে আসা উচিত ছিল তার। কিছু একটা মনে পড়তেই বিষণ্ণ মনে বলে উঠল, আপনি খেয়েছেন আদ্র? সারাদিন পানি ছাড়া আর কিছুই না। নিজেকে নিজেরই খুন করে ফেলতে ইচ্ছে করছে তুলির। নিজের প্রতি রাগ চেপে রাখতে না পেরে আদ্রের বুকে মাথা রেখে নীরবে চোখের জল ফেলতে লাগল। এত ভালোবাসা তুলি আগলে রাখতে হিমশিম খাচ্ছে। নিজের সবটুকু দিয়ে আদ্রকে ভালোবেসে ও নিজের অজান্তে কষ্ট দিয়ে ফেলছে। কেন এত ভালোবাসার মাঝেও কষ্টগুলো চলে আসে? অপ্রত্যাশিত তুলির কাছে এতটা প্রণয়। আদ্রর বুকে মুখ গুজে রইল তুলি। বাহির থেকে বাতাস এসে ছুঁয়ে দিয়ে যাচ্ছে দুজনকে। নিকষ কালো আধারে গাড়ি ছুটে চলেছে ঢাকার উদ্দেশ্যে। সূর্যের কিরণ জানালার পর্দা বেদ করে রুমে এসে পড়তে লাগল। শরীর ঘেমে একাকার তুলির। সূর্যের আলো রুমে আসতেই তুলি প্রচণ্ড বিরক্ত নিয়ে চোখ মেলে চাইল। সায়রা বেগমকে মাথার কাছে বসে থাকতে দেখে খুব অবাক হল। রাতে তো গাড়িতে আদ্রর বুকে ঘুমিয়ে পড়েছিল। তারপর আর কিছুই খেয়াল নেই তার। তুলিকে চোখ মেলতে দেখে সায়রা বেগম মাথায় হাত বুলিয়ে বললেন, উঠে পড়েছিস? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। জ্বরের ঘোরে কিনা কি খেয়েছিস রাতে? এখন ভালো করে খেয়ে আরও সুস্থ হতে হবে। কাল থেকেই তো তোদের বিয়ের অনুষ্ঠান। তুলি নিষ্পলক চোখে চেয়ে থেকে বলল, তোমার ছেলে কোথায় আম্মু? সায়রা বেগম উত্তপ্ত একটা শ্বাস ছেড়ে আঙুল দিয়ে ইশারা করলেন সোফার দিকে। আঙুল বরাবর চোখ যেতেই তুলি অসহায় চোখে তাকাল। আদ্র ঘুমিয়ে আছে সোফায় মাথা হেলিয়ে। সায়রা বেগম হতাশ কণ্ঠে বলে উঠলেন, ঠিক এজন্যই তোকে যেতে দিতে চাইছিলাম না।
কাল এসে তোকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছিল। রুমের অর্ধেক জিনিস ভেঙে ফেলেছে। আমার ছেলেটা তো এমন ছিল না রে তুলি। এত ধৈর্যশীল ছেলেটা তোর বেলায় কেমন অধৈর্য হয়ে পড়ে। তোর প্রতিদিনকে দিন ওর দুর্বলতা বেড়েই চলেছে। ভোর রাতের দিকে যখন তোকে নিয়ে ফিরেছে ওর চোখে মুখে ভয় দেখে অন্তরটা কেঁপে উঠেছিল আমার। কিছুক্ষণ আগেও তোর পাশে ছিল। জ্বর সেরে যাওয়ায় আমাকে বসিয়ে সোফায় গিয়ে মাথা এলিয়ে দিল। ঘুমিয়েছে নাকি সজাগ ঠিক বুঝতে পারছি না। এতটুকু বুঝতে পারছি আমার ছেলেটা বাঁচবে না তোকে ছাড়া। ওকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবিস না মা। তুলি স্তব্ধ হয়ে গেল। সায়রা বেগম রুম থেকে বের হয়ে গেলেন। আদ্রর ভালোবাসা প্রতি মুহূর্তে চমকে দেয় তুলিকে। কপালের ঘামটুকু মুছে ধীর পায়ে আদ্রর কাছে এসে দাঁড়াল তুলি। আদ্রর মুখে ক্লান্তির ছাপ। তুলির ইচ্ছে করছে সবটুকু ক্লান্তি কেড়ে নিতে। আদ্রর দিকে একটু নত হয়ে গালে একটা চুমু খেল তুলি। কোমরে চাপ অনুভূত করতেই সারা শরীর ঝিকে উঠল তুলির। তাল সামলাতে না পড়ে মুখ থুবড়ে পড়ল আদ্রর উপর। ঠোঁট দুটো ঠেকল আদ্রর গলায়। লজ্জায় শিউরে উঠল পুরো দেহ। গাল দুটো টমেটোর মতো লাল হয়ে গেল। তড়িঘড়ি করে মুখ তুলতেই আদ্রর নেশাময় লাল চোখে চোখ আটকে গেল। ঘুম না হওয়ায় দু চোখ টকটকে লাল হয়ে আছে। তোমার ডাগরাখিদয় আমার নীলাভ দু চোখে ডুবে গেলে আমিও তলিয়ে যাই তোমার মারাত্মক নেশায়। আদ্রর ঠোঁটে মৃদু হাসি। অদ্ভুত লজ্জাময় কথাটা শুনে তুলি মুখ ঘুরিয়ে হেসে দিল। তুলির কোমর আঁকড়ে ধরেই আদ্র তুলিকে নিয়ে উঠে দাঁড়াল। বিস্ময়কর দৃষ্টি নিক্ষেপ করল তুলি। পাত্তা না দিয়ে আদ্র তুলিকে বিছানায় বসিয়ে দরজাটা লাগিয়ে দিয়ে আসল। তুলি হতভম্বের মতো শুধু চেয়ে রইল। আদ্র পাশে শুয়ে টান দিয়ে বুকে নিতেই চোখ বড় বড় তাকাল তুলি। নিঃশ্বাস ভারী হয়ে আসল। হৃৎপিণ্ডের উঠানামা হতে লাগল দ্রুত গতিতে। বহু কষ্টে বলে উঠল, আম্মু চলে আসবে আদ্র। আসবে না। সারারাত একটুও ঘুমায়নি। এখন তোমাকে বুকে নিয়ে 2 ঘন্টা শান্তিতে ঘুমাতে চাই। সবাই কি ভাববে? আমাদের তো এখনো বিয়ে হয়নি। একা রুমে। হুশ। ঘুমাতে দাও। তোমার ডাক্তার সাহেব তোমার দিকে কেউ আঙ্গুল তোলার মতো কিছুই করবে না। আর বিয়ে সেটা তো। এতটুকু বলেই মুচকি হাসল আদ্র। তুলি চাতক পাখির মতো চেয়ে অসমাপ্ত কথাটা শোনার জন্য। কিন্তু আদ্র তাকে নিরাশ করে কপালে চুমু খেল। আগের কথাটা সমাপ্ত না করেই বলল, বউ আমার। কে কি বলল তা আমি কেয়ার করি না। ভ্রু কুঁচকে তাকালো তুলি। বউ আমার মানে? আদ্র গলায় মুখ গুজতেই সন্দেহের অবকাশ থেকে বেরিয়ে এল। জমে বরফ হয়ে গেল। জমে যাওয়া কণ্ঠে উচ্চারণ করল, আদ্র। ঘুমোতে দাও না হলে তোমাকে থাপড়ে একটা দাঁতও রাখব না। দমে গেল তুলি। ভীতু চোখে চেয়ে রইল আদ্রর দিকে। জীবনে কিছু পেরেছিস তুই? কখন থেকে বলছি ফুচকা খাব, তাও খেতে দিচ্ছিস না তুই। রাগে ফুসফুস করতে করতে বলে উঠল পায়েল। অন্তু নিরীহ চোখে পায়েলের দিকে তাকিয়ে। বেচারা বেশ দোটানায় ভুগছে। একবার মনে হচ্ছে ফুচকা খেলে পায়েল অসুস্থ হয়ে যাবে, আরেকবার মনে হচ্ছে পায়েলের চাওয়াটা পূর্ণ না করলে মনটা কষ্ট পাবে। শপিং মলে এসে এমন পরিস্থিতিতে পড়তে হবে নিজের রাগী বউটাকে নিয়ে জানলে আসতি না অন্তু। এখন তো আদ্রকে ইচ্ছেমতো বকতে ইচ্ছে করছে তার। কিন্তু সে তো আরেক বাঘ। দেখা যাবে এক থাপ্পড় দিলেই বেচারা অন্তু শেষ। পায়েল জুয়েলারি দোকানে দাঁড়িয়ে রাগে গিজগিজ করছে। তুলি, আমরিন, রিমি, সাগর সবাইকে নিয়ে শপিং করতে এসেছে আদ্র। বিয়ের শপিং কিছুদিন আগেই শেষ করেছে, তবুও আজ বন্ধুমহল বোনদের নিয়ে শপিং করতে এসেছে। পায়েলকে রাগতে দেখে সবাই এগিয়ে আসল। রিমি জিজ্ঞেস করল, কি হয়েছে পায়েল? কি আর হবে, অন্তু আমায় ফুচকা খেতে দিচ্ছে না। আদ্র চোখ ছোট ছোট করে তাকালো অন্তুর দিকে। অন্তু হি হি করে বলল, ফুচকা খেলে যদি বেবির সমস্যা হয়? ফুচকা খাওয়া যাবে না। সবাই চরম অবাক হল।
পায়েলের লজ্জায় ইচ্ছে করছে অন্তুর ঘাড় মটকাতে। এত বেককল কেন অন্তুটা? সবাই যা বুঝার বুঝে গেল। আদ্র সবাইকে নিয়ে দ্রুত বাহিরে এসে ফুচকা স্টলের সামনে হাজির হল। পায়েল তো খুশিতে আত্মহারা। অন্তুর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলল, দেখলে আদ্র নিয়ে এসেছে, তার মানে কোনো সমস্যা হবে না। বাসায় যাই, তারপর মজা বুঝবা। অন্তু পায়েলের কথায় পাত্তা না দিয়ে নিজেই ফুচকা খেতে লাগল। পায়েল মুখ বেঁকিয়ে ফুচকা খাওয়ায় মনোযোগ দিল। তুলি ওদের খুনসুটি দেখে হালকা হাসল। মনটা ভালো লাগায় ছেয়ে গেল। বাবা মা হবে কয়েক মাস পর দুজন, অথচ এখনো পাল্লা দিয়ে ঝগড়া করে। উহু, এগুলো তুলির কাছে ঝগড়া নয়, খুনসুটিময় ভালোবাসা মনে হয়। কাঁধে কারো স্পর্শ পেতেই চোখ ফিরিয়ে তাকালো তুলি। আদ্রর ঠোঁটের কোণে মৃদু হাসি বহমান। তুলির কানের কাছে মুখ নিয়ে ধীর স্বরে বলে উঠল, আমার অংশ তোমার গর্ভে হলে পায়েলের মতো অভিমান করার সুযোগ দিব না। বরং দুজন মিলে রাতের আধারে জমিয়ে ফুচকা খাব। খাবে তো তুলা? কান গরম হয়ে গেল তুলির। লজ্জালু হাসি ফুটে উঠল দু ঠোঁটে। আদ্রর হাতটা খামচে ধরে মাথা নেড়ে সায় দিল। আদ্র মুগ্ধ দৃষ্টিতে লজ্জা মাখা চেহারায় চোখ বুলিয়ে সবার অগোচরে তুলিকে এক হাতে জড়িয়ে নিল। নিচু স্বরে বলল, আমি কিন্তু বেস্ট বাবা হব তুলা। চলবে।